হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের 4 নম্বর লেকচারে। তো আজকে আমাদের 4 নম্বর লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করব, কি পড়বো আসলে? আজকে 4 নম্বর লেকচারে আমরা বেসিক্যালি আইসো রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা তোমাদের সবার খুব মজা লাগবে এবং সবাই আশা করি ক্লাসটা বুঝতে পারবা। ঠিক আছে? সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা, খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো, খুব ইন্টারেস্টিং অনেক কিছু আমরা এখানে পড়বো। আশা করি প্রতিটা জিনিসই তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেকটা জিনিসই সবাই খুব সুন্দরভাবে বেসিক সহকারে বুঝতে পারবা। তো যারা আছো তারা সবাই জয়েন করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর একটা জিনিস হচ্ছে, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাই দিবা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের কি অবস্থা? সাউন্ড কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। ক্লাস 3 পিডিএফ পাও নাই? ওয়েবসাইটে তো পিডিএফ থাকার কথা। দেখি আমি চেক দিব না। ঠিক আছে, চেক দিব না। চেক দিয়ে তোমাদেরকে আপডেট করে দিব না। ও স্যার, ওকে জি ভাইয়া, ক্লিয়ার। সো লেটস জাম্প ইনটু দ্য লেকচার। তো চলো আমরা শুরু করি আমাদের গুণগত রসায়নের 4 নম্বর পর্ব। এর আগের 3টা পর্বে আমরা কর্নার পার্টিকেল নিয়ে আলোচনা করছি, অর্থাৎ মূল কণিকা কোনগুলা, সেই কণিকাগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা স্পিন নিয়ে আলোচনা করেছি এবং আমরা লাস্ট ক্লাসে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখছি, তাই না? কিভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হয়। তো আজকের ক্লাসে আমরা তারই ধারাবাহিকতায় আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি হচ্ছে আইসো সম্পর্কিত রাশিমালা। এখন কেমিস্ট্রিতে আইসো মানে কি জানো? কেমিস্ট্রিতে আইসো মানে হচ্ছে একই। কেমিস্ট্রিতে আইসো শব্দটার মানে কি? একই। আইসো মানে হচ্ছে একই, বা আমরা বলতে পারি সেম। একই বা সেম। ওকে, একই বা সেম। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে আমাদের একই বা সেম। যখন একই জিনিস থাকবে তখন সেটাকে আমরা বলবো আইসো। কারো কাছে মনে করো যে একই পরিমাণ টাকা আছে, তাহলে আমরা তাকে বলবো আইসো টাকা। ঠিক আছে? কারো কাছে মনে করে যে একই সংখ্যক পরমাণু আছে, আমরা বলবো আইসো অ্যাটম, আইসো অ্যাটমিক। ওকে, তো এরকম আর কি। হ্যাঁ, মানে যখনই কারো কাছে একই সংখ্যক জিনিস থাকে সেটা কি বলা হয়? আইসো। সেটা কি বলা হয়? আইসো। এখন এই আইসো সম্পর্কিত বেশ কিছু রাশিমালা আছে। তার মধ্যে আমরা প্রথমেই 4টা নিয়ে আলোচনা করব, তারপর আমরা আরো বেশ কিছু রাশিমালা নিয়ে তার পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? প্রথমে 4টা নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা আরো বেশ কিছু রাশিমালা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আইসোটোপ, তারপরে আইসোটোন, তারপরে আইসোবার, তারপরে হচ্ছে আইসো ইলেকট্রিক। ওকে, 3টা 4টা জিনিস: আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রিক। হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে আইসোটোপ, দেখো খেয়াল করো, টোপ, টপ, দেখো লাস্টে কি আছে? পি আছে। নামটা শুনে কি মনে হচ্ছে? আইসোটোপ মানে টোপ। আর দেখো আইসোটোন, টোন, টোন, খেয়াল করো এই জায়গাগুলোতে খেয়াল করো। ঠিক আছে? আইসোটোপ, আইসোটোপ। ওকে, আইসোটোপ। আইসোটোপ, টোপ শব্দটার মানে কি? টোপ শব্দটার মানে হচ্ছে প্রোটন। টোপ দিয়ে বোঝায় হচ্ছে প্রোটন। ওকে, দেখো আইসোটোন, টোন দিয়ে কি বোঝায়? টোন শব্দটা শুনে মনে হচ্ছে না নিউট্রন? আইসোবার, বার দিয়ে কি মনে হয়? শব্দ দিয়ে মনে হচ্ছে না যে ভর, ভর? আর আইসো ইলেকট্রিক, ইলেকট্রিক দিয়ে মনে হচ্ছে না যে ইলেকট্রন, তাই না? ইলেকট্রন। এখন আইসো মানে কি বলতো? আইসো মানে হচ্ছে একই।
আইসো মানে কি একই, তাহলে টোপ মানে কি, টোপ মানে হচ্ছে প্রোটন, টোপ মানে কি, টোপ মানে হচ্ছে আমাদের প্রোটন, তার মানে একই সংখ্যক প্রোটন যাদের মধ্যে থাকবে তাদেরকে বলবো আমরা আইসোটোপ। টোন মানে কি, টোন মানে হচ্ছে নিউট্রন, টোন মানে কি, টোন মানে হচ্ছে নিউট্রন। ওকে, এবার দেখো বার মানে কি, বার মানে হচ্ছে ভর, একই ভর সংখ্যা যাদের তাদেরকে আমরা বলবো আইসোবার। আর ইলেকট্রিক মানে বুঝতেই পারতেছো একই ইলেকট্রন। তার মানে আমি যেটা দেখলাম, যারা আমাদের আইসোটোপ, যারা আমাদের আইসোটোপ তাদের প্রোটন সংখ্যা কি থাকবে, প্রোটন সংখ্যা সেম থাকবে, প্রোটন সংখ্যা সেম থাকবে। যারা আইসোটোন, টোন তার মানে কি একই নিউট্রন, তাহলে তাদের কি সেম থাকবে, তাদের ভাইয়া নিউট্রন সংখ্যা সেম থাকবে, নিউট্রন সংখ্যা সেম। দেখো আইসো বার মানে কি একই ভর, আইসো বার মানে কি একই ভর, তাহলে তাদের ভর সংখ্যা সেম থাকবে, ভর সংখ্যা সেম থাকবে। ওকে, ভর সংখ্যা সেম। যারা আইসো ইলেকট্রিক, যারা যারা কি বলতো আইসো ইলেকট্রিক, আইসো ইলেকট্রিক তাদের কি সেম থাকবে, আইসো মানে একই, ইলেকট্রিক মানে ইলেকট্রন সেম, তার মানে এদের ইলেকট্রন সংখ্যা কি থাকবে, সেম থাকবে। তাহলে দেখো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সেম থাকবে, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সেম থাকবে, আইসোবার মানে ভর সংখ্যা সেম থাকবে, আইসো ইলেকট্রিক মানে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। তাহলে এই যে বাকি যে তিনটা আছে, খেয়াল করো বাকি যে তিনটা আছে নিউট্রন, ভর এবং ইলেকট্রন সংখ্যা, এগুলা কি থাকবে, ভিন্ন থাকবে, কি থাকবে, ভিন্ন থাকবে। নিউট্রন, নিউট্রন সংখ্যা কি থাকবে ভাইয়া, ভিন্ন থাকবে, নিউট্রন সংখ্যা কি থাকবে, ভিন্ন থাকবে। ঠিক আছে, ভর সংখ্যা কি থাকবে, ভিন্ন থাকবে, ভর সংখ্যা কি থাকবে, ভিন্ন থাকবে। আচ্ছা তাহলে এবার দেখো এই যে যারা আইসোটোন তাদের কি সেম থাকবে, প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে, তাদের নিউট্রন সংখ্যা সেম তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের ভর সংখ্যা সেম তাহলে তাদের সরি নিউট্রন সংখ্যা সেম তাহলে তাদের ভর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন। ওকে, তাহলে এদের এই দুইটা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যাও ভিন্ন। ওকে, আর এদের প্রোটন সংখ্যা কি, প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন। ওকে, প্রত্যেকের ভর সংখ্যাও ভিন্ন। ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট খালি ওদের কি সেম থাকবে, যারা আইসো ইলেকট্রিক, যারা আইসো ইলেকট্রিক তাদের কি সেম থাকবে বলতো, তাদের হচ্ছে আমাদের আমাদের ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। এখন তুমি একটা জিনিস দেখো, যাদের প্রোটন সংখ্যা সেম, আমরা জানি কোন একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে, যতটা প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। ক্লাস 2 আর 3 এর পিডিএফ দেওয়া হয় না, ও ও মাই গড, কি বলো তোমরা এসব, আমি এটা এখনই সলভ করতেছি। ওকে বলো, যাদের যাদের প্রোটন সংখ্যা সেম থাকে তাদের ইলেকট্রন সংখ্যাও কি সেম। তোমরা কি ওয়েবসাইটে পিডিএফ পাচ্ছ না, মানে ওয়েব অ্যাপে পিডিএফ আপলোড করা নাই, কি বলো, পিডিএফ তো ওয়েবসাইটে থাকে। আচ্ছা স্টিল আমি দেখতেছি, হ্যাঁ ওকে ফাইন। তাহলে দেখো যাদের প্রোটন সংখ্যা সেম তাদের কি সেম, ইলেকট্রন সংখ্যা কি সেম থাকে না, প্রোটন সংখ্যা সেম তাহলে ইলেকট্রন সংখ্যা অবশ্যই কি সেম, যাদের প্রোটন সংখ্যা সেম তাদের ইলেকট্রন সংখ্যা অবশ্যই কি সেম, তাহলে তাদের ইলেকট্রন সংখ্যা কি থাকে বলতো ভাইয়ারা, ইলেকট্রন সংখ্যাটাও আমার সেম থাকে। এখন তুমি চিন্তা করো, তুমি চিন্তা করে দেখো, একটু খেয়াল করে দেখো যে ভাইয়া যাদের 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 একটু খেয়াল করো, যাদের প্রোটন সংখ্যা সেম, দেখো এদের প্রোটন সংখ্যা সেম, কোন একটা মৌলের পরিচয় কে বহন করে, কোন একটা মৌলের পরিচয় বহন করে কে, কোন একটা মৌলের পরিচয় বহন করে, কোন একটা মৌলের পরিচয় পরিচয় বহন করে তার প্রোটন সংখ্যা, তাই না। যেহেতু প্রোটন সংখ্যা সেম তাহলে তার এই যে রাসায়নিক ধর্ম, এই রাসায়নিক ধর্মটাও কি হবে, সেম হবে। যেহেতু কোন একটা জিনিসের প্রোটন সংখ্যা সেম তাহলে তার রাসায়নিক ধর্মটাও কি হবে, সেম হবে। তাহলে দেখো আমার আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম থাকে, প্রোটন সংখ্যা সেম থাকে বলে তার ইলেকট্রন সংখ্যাও সেম থাকে। আর যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটা জিনিসই সেম তাহলে তার রাসায়নিক অর্থাৎ বিক্রিয়ার নেচারটাও সেম হবে, বিক্রিয়ার নেচারটাও কি হবে, সেম হবে। এদের কি ভিন্ন থাকে, বড়জোর এদের ভৌত ধর্ম ভিন্ন হইতে পারে, মোস্ট অফ দ্য কেস আবার ভৌত ধর্ম সেমও হইতে পারে। তো আমরা তারপর এটা ভিন্ন লেখা রাখলাম। জাস্ট মনে রাখবা আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম এবং নিউট্রন সংখ্যা সেম, এই প্রোটন এবং নিউট্রন দুইটাই যেহেতু সেম তাহলে তাদের রাসায়নিক ধর্মটাও কি সেম থাকবে। ওকে আচ্ছা, এবার তুমি খেয়াল করো আইসোটোনের ক্ষেত্রে, দেখো আইসোটোনের প্রোটন সংখ্যা ভিন্ন, যেহেতু ভাইয়া প্রোটন সংখ্যা ভিন্ন তাহলে অবশ্যই তার ইলেকট্রন সংখ্যাও ভিন্ন, কারণ আমরা জানি কোনো একটা মৌলের
প্রোটন সংখ্যা যতটা তার ইলেকট্রন সংখ্যাও ততটা। তাহলে যেহেতু তার প্রোটন সংখ্যাই ভিন্ন, তাহলে ইলেকট্রন সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এখন দেখো প্রোটন সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যাই ভিন্ন, তার মানে মৌল দুইটা ভিন্ন, কারণ একই মৌলের দুইটা প্রোটন সংখ্যা হইতে পারে না। যদি তোমাকে বলা হয় কোন একটা জিনিসের প্রোটন সংখ্যা 7, তার মানে এটা নাইট্রোজেন, কোন একটা জিনিসের প্রোটন সংখ্যা 8, তার মানে ওটা অক্সিজেন। তাহলে প্রোটন সংখ্যা যেহেতু ভিন্ন, তাহলে অবভিয়াসলি মৌল দুইটা ভিন্ন। যেহেতু মৌল দুইটা ভিন্ন, তাহলে অবশ্যই তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম বিক্রিয়াও ভিন্ন হবে, কারণ নাইট্রোজেন যেভাবে বিক্রিয়া করবে অক্সিজেন তো একইভাবে বিক্রিয়া করবে না, তাই না? ওকে, তাহলে এবার দেখো যারা আমাদের আইসোবার আছে তাদের ভর সংখ্যাটা সেম, কিন্তু দেখো আবারও দেখো প্রোটন সংখ্যা ভিন্ন। যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে অবশ্যই তাদের ইলেকট্রন সংখ্যাও ভিন্ন। এখন যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা ভিন্ন, তাহলে অবশ্যই তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্নই হবে। ঠিক আছে, প্রোটন সংখ্যা যদি সেম হয় তখনই কেবল তার রাসায়নিক ধর্ম সেম হয়। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা দুইটা জিনিস সেম হইলেই কেবল তার রাসায়নিক ধর্ম সেম হয়। যেহেতু এদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা ভিন্ন, দেখতেই পাইতেছ প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে অবশ্যই তাদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন। এবার আসো খেয়াল করো, যারা আমাদের আইসো ইলেকট্রিক তাদের দেখো প্রোটন সংখ্যা ভিন্ন। তাহলে আবারও দেখো যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে আমি অবশ্যই বলবো তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন, কারণ ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম হওয়ার জন্য আমাকে প্রোটন সংখ্যা সেম হওয়া লাগে আমাদের। ঠিক আছে, প্রোটন সংখ্যা সেম হওয়া লাগে। ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি চেঞ্জ হইতে হয়, তাহলে আমাদের প্রোটন সংখ্যা কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে। তাহলে একটু খেয়াল করো, এই চার্টটা একটু সবাই দেখো, সবাই একটু এই চার্টটা দেখো। সবার এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে নাকি? একটু কমেন্ট করে জানায় দাও। ঠিক আছে, এখন এবার একটু আসো, তোমরা খেয়াল করো, আমরা একটা একটা করে উদাহরণ দেখি। তো প্রথমটা হচ্ছে কি আমাদের দেখো তো, প্রথমটা হচ্ছে আমাদের আইসোটোপের কি সেম থাকে? প্রোটন সংখ্যা সেম থাকে। তো যেহেতু প্রোটন সংখ্যা সেম থাকে, তাই একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু হবে। কি বলছে বলো তো? যেহেতু লিখে রাখো, যেহেতু প্রোটন সংখ্যা সেম, তাই মৌল সেম হবে। যেহেতু প্রোটন সংখ্যা কি সেম, সুতরাং তাই মৌলগুলো সেম। মৌল কি হবে? মৌল ও সেম হবে। সেম হবে। যেহেতু প্রোটন সংখ্যা সেম, তাই মৌলগুলা সেম হবে, মানে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু হবে। কেন সেম? বুঝছো তো? প্রোটন সংখ্যা সেম, তুমি খেয়াল করো, আমরা কি বলছি? প্রোটন সংখ্যা সেম। তাহলে যেহেতু প্রোটন সংখ্যা সেম, তাহলে অবশ্যই মৌলটাও সেম। কিরকম একটু আমরা দেখি। দেখো খেয়াল করো, আমি তোমাকে বললাম যে আমার কাছে কি কি আছে। আমার কাছে ধরো হাইড্রোজেনের 3টা পরমাণু আছে, এই হচ্ছে এটাকে বলে হাইড্রোজেন। এইখানে আরেকটা হাইড্রোজেন আছে এবং এইখানে আমাদের আরেকটা হাইড্রোজেন আছে। খেয়াল করো, ঠিক আছে? দেখো এইখানে আমাদের একটা হাইড্রোজেন, এই যে দেখো এইখানে আমাদের আরেকটা হাইড্রোজেন, এবং দেখো এই যে এখানে আছে আমাদের আরেকটা হাইড্রোজেন। এখন এই 3টা হাইড্রোজেনের মধ্যে প্রথম যে হাইড্রোজেনটা আছে, এটার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও 1। এটার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 2। এটা পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 3। তার মানে কি? তার মানে দেখো এই যে হাইড্রোজেন আছে, প্রত্যেকেই কিন্তু হাইড্রোজেন, প্রত্যেকেরই কিন্তু প্রোটন সংখ্যা একটা, কিন্তু তুমি খেয়াল করে দেখো এদের ভর সংখ্যা কিন্তু ভিন্ন। তাহলে একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সেম থাকে, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে, তাদেরকে আমরা বলি আইসোটোপ। এবং তোমাকে যদি বলা হয় এখানে কয়টা ইলেকট্রন আছে, যেহেতু একটা প্রোটন আছে তাই ইলেকট্রন একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন। তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। ওকে, লেটস ডু অ্যানাদার ওয়ান। ধরো এবার তোমাকে আমি বললাম, এখানে খেয়াল করো, আমার কাছে আছে সে ক্লোরিন। কি আছে? ক্লোরিন। এখন দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। 2টা ক্লোরিন আছে, পারমাণবিক সংখ্যা দুইটারই 17। এখন একটা ক্লোরিনের ভর হচ্ছে 35, আরেকটা ক্লোরিনের ভর হচ্ছে 37। একটা ক্লোরিনের ভর 35, আরেকটা ক্লোরিনের ভর হচ্ছে 37। তুমি দেখো দুইজনেরই কিন্তু প্রোটন সংখ্যাটা সেম,
কি সংখ্যা ভিন্ন? ভর সংখ্যাটা ভিন্ন। যেহেতু ভর সংখ্যাটা ভিন্ন, তাহলে আমরা বলতে পারি এরাও পরস্পরের আইসোটোপ, এরাও পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। তো এগুলো এখন তুমি দেখো, এখান থেকে তুমি এখন চাইলে ক্যালকুলেট করে বের করতে পারো যে ভাই আমার এখানে প্রোটন সংখ্যা কয়টা। দেখো এখানে এটাতে প্রোটন সংখ্যা কয়টা? একটা। এটাতে প্রোটন সংখ্যা কয়টা? একটা। এটা তো প্রোটন সংখ্যা কয়টা? একটা। কিন্তু দেখো এটার ভর সংখ্যাটা তুমি খেয়াল করো, ভর সংখ্যা কত এটার? এক। এটার ভর সংখ্যাটা কত খেয়াল করো একটু দেখো, প্রোটন সংখ্যা কিন্তু সবগুলারই সেম। এখন তুমি যদি ভর সংখ্যা কাউন্ট করো, ভর সংখ্যা, যেমন এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হচ্ছে এক। এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা দুই। এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হচ্ছে আমাদের তিন। এই প্রথমটার নিউট্রন সংখ্যা কত? দেখো হাইড্রোজেন পরমাণুতে, হাইড্রোজেনে নিউট্রন আছে, এক থেকে এক বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করলে নিউট্রন পাওয়া যায়, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে নিউট্রন শূন্য। এখানে নিউট্রন সংখ্যা কত? ওই দুই থেকে এক বিয়োগ, তাহলে এক। এখানে নিউট্রন সংখ্যা কত? তিন থেকে এক বিয়োগ, তাহলে হচ্ছে দুই। তাহলে তুমি খেয়াল করে দেখো এদের প্রোটন সংখ্যা সেম, বাট ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। ঠিক সিমিলারলি আমি কিন্তু এটার ক্ষেত্রেও দেখতে পারি যে আমাদের প্রোটন সংখ্যা কত দেখো তো ভাইয়া, এখানে প্রোটন হচ্ছে 17টা, পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা। এখানেও প্রোটন কয়টা ভাইয়া? 17টা। বাট তুমি যখন এটার ভর সংখ্যা বের করবা, তুমি যখন এটা ভর সংখ্যা দেখো, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, এটার ভর সংখ্যা হচ্ছে 35। এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হচ্ছে 37। তাহলে এখন যদি এখান থেকে বলি ভাই নিউট্রন সংখ্যা কত, দেখো তো এটা নিউট্রন সংখ্যা কত? 17, 35 থেকে 17 বিয়োগ করো তাহলে এটা হবে 18। এটার নিউট্রন সংখ্যা কত দেখো তো, তোমরা খেয়াল করো, 37 থেকে 17 বিয়োগ করো তাহলে এটা নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের প্রোটন সংখ্যা সেম হইলো, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যেহেতু ভিন্ন, তাহলে এরা পরস্পরের কি? এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। ওকে, এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। তো আশা করি এতটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। ওকে, খুবই বেসিক এবং সিম্পল জিনিস। আই হোপ তোমরা প্রত্যেকেই জিনিসটা বুঝতে পারছো। ওকে, ডান। আমরা ফার্স্ট আইসোটোপ নিয়ে দেখলাম, এবার আমরা আমাদের আইসোটোন নিয়ে আলোচনা করব। আইসোটোন, এখন আইসোটোনে কি সেম থাকে? নিউট্রন সেম থাকে। দেখো তোমরা খেয়াল করো তো, আইসোটোনে প্রোটন সংখ্যা কি ভিন্ন না? যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে মৌল কি হবে? ভিন্ন হবে। দেখো আমরা একটু লিখে রাখি, যেহেতু 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 প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যা কি? ভিন্ন। যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, ওকে, আমরা একটু লিখে রাখি, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, যেহেতু প্রোটন সংখ্যাটা আমাদের কি বলতো? ভিন্ন। প্রোটন সংখ্যা ভিন্ন, তাই আমাদের কোন জিনিসটাও ভিন্ন হবে ভাইয়ারা বলতো? মৌল দুইটা। প্রোটন সংখ্যা যেহেতু ভিন্ন, তাই তাই মৌল কি হবে? মৌল কি হবে বলো? তাই মৌল কি হবে? মৌল হবে আমাদের ভিন্ন। যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাই মৌল হবে ভিন্ন। মৌলটাও ভিন্ন হবে। প্রোটন সংখ্যা সেম হইলে মৌলটা সেম হয়, প্রোটন সংখ্যা সেম হইলে মৌলটাও সেম হয়। ঠিক আছে, প্রোটন সংখ্যা সেম হইলে মৌলটাও কি হয়? সেম হয়। তো এবার আসো, এখন তোমাকে আমি বললাম যে আমার কাছে দুইটা পরমাণু আছে, তোমাকে আমি বললাম দুইটা পরমাণুকে, মনে করো আমার কাছে একটা আছে তোমার ফসফরাস আর একটা আছে সালফার। ওকে, ধরো আমার কাছে একটা আছে ফসফরাস এবং আরেকটা আছে আমার কাছে মনে করো সালফার। একটা আছে ফসফরাস এবং আরেকটা হচ্ছে আমাদের সালফার। ওকে, এখন এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 আর সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। ওকে, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, সালফারের কত? 16। মানে এই ফসফরাসের পারমাণবিক ভর কত? 31। সালফারের পারমাণবিক ভর কত? 32। ওকে, তো তুমি যদি এই দুইটা মৌলের দিকে তাকাইলে দেখো এই মৌলটার প্রোটন সংখ্যার দিকে তাকাও, প্রোটন সংখ্যা কয়টা? 15টা। এই মৌলটার পারমাণবিক সংখ্যা 16, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 16, তাই না? এখন তুমি দেখো এদের ভর সংখ্যার দিকে তাকাও, এই প্রথম মৌলটার ভর সংখ্যা দেখো 31, পরের মৌলটারও ভর সংখ্যা তুমি খেয়াল করে দেখো, ভর সংখ্যা কত? 32। পরের মৌলটার ভর সংখ্যা হচ্ছে 32। এখন এই প্রথম মৌলটার তুমি খেয়াল করো, প্রথম মৌলটার নিউট্রন সংখ্যা বের করে দেখো, নিউট্রন সংখ্যা বের করে দেখো, এই 31 থেকে 15 বিয়োগ করলে থাকতেছে 16। পরের মৌলটা নিউট্রন সংখ্যা বের করে দেখো, এখানেও থাকতেছে 16। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো এদের প্রত্যেকের কি সংখ্যা সেম? নিউট্রন সংখ্যা সেম।
এদের প্রত্যেকের কি সংখ্যা সেম ভাইয়া বলো তো? নিউট্রন সংখ্যাটা সেম। যেহেতু এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যাটা সেম, যেহেতু এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা সেম, তাহলে এরা পরস্পরের কি? এরা পরস্পরের কি? আইসোটোন। এরা পরস্পরের কি? আইসোটোন। যাদের প্রোটন সংখ্যাটা ভিন্ন, যাদের প্রোটন সংখ্যাটা প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সেম, তাদেরকে আমরা বলি আইসোটোন। তাদেরকে আমরা কি বলি বলতো ভাইয়ারা? আইসোটোন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আইসোটোন কারা? আইসোটোন কারা? যাদের প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোটোন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল আইসোটোনের। ঠিক আছে, ওকে। এখন এবার খেয়াল করো, ঠিক আছে? তো মোটামুটি আইসোটোন কি আমরা বুঝে গেলাম যে আইসোটোন হচ্ছে আমাদের যাদের নিউট্রন সংখ্যাটা সেম থাকে। যাদের নিউট্রন সংখ্যাটা সেম থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোন। তাদেরকে আমরা কি বলি? আইসোটোন। ঠিক আছে, আচ্ছা এবার আসো। এখন ধরো তোমাকে লাইক আরো কিছু এক্সাম্পল দিই। 16টা ইয়েস। ওকে ওকে ফাইন, চলো এবার আমরা দেখবো আমাদের আইসোবার, আইসোবার স্যার ওয়েবসাইটে পিডিএফ গুলো অ্যাড হচ্ছে না কেন ভাই? তাহলে তুমি হচ্ছে না, তুমি হচ্ছে তাহলে যেটা করবা ওই পিডিএফ গুলো একটু ক্যাপশনে দিয়ে দিও তো, ক্লাসের ক্যাপশনে। ঠিক আছে, চলো ওকে আসো এবার তাহলে আমরা একটু দেখি। এখন ধরো তোমার আমি বললাম যে লাইক কি বলা যায়, ধরো আমি তোমারে বললাম যে আমার কাছে আছে, মনে করো যে এরকম, যে ধরো এখানে আছে কার্বন 14 আইসোটোপ, এখানে আছে কার্বন যার পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 14, আর এখানে আছে আমাদের অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা হচ্ছে 16। এই দুইটা পরমাণু দেখো, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন মৌল, ভিন্ন ভিন্ন দুইটা মৌলের যদি নিউট্রন সংখ্যা সেম হয় তাহলে তাদেরকে বলো আইসোটোন। এখন তোমরা নিজেরা এটা ফাইন্ড আউট করো, নিজেরা এখান থেকে প্রোটন সংখ্যা বের করো, নিজেরা এখান থেকে প্রোটন সংখ্যা বের করো, নিজেরা এখান থেকে ভর সংখ্যা বের করো, এখান থেকে ভর সংখ্যা বের করো, এবং নিজেরাই এখান থেকে নিউট্রন সংখ্যাও বের করো, নিউট্রন সংখ্যা বের করো, এবং এখান থেকেও নিউট্রন সংখ্যা বের করো। বের করে তোমরা নিজেরাই দেখবা যে এরা দুইজন পরস্পরের আইসোটোন। এরা দুইজন পরস্পরের কি বলতো? আইসোটোন। ঠিক আছে, চলো আমরা তারপরে দেখি আইসোবার। আইসোবার দেখো তো, আইসোবারে বারে ভর সংখ্যা কি? সেম। আইসোবারে ভর সংখ্যা কি? সেম। যেহেতু আমাদের ভর সংখ্যা সেম, কি ভিন্ন? প্রোটন সংখ্যা ভিন্ন। এখন তোমরা বলো, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে মৌলগুলো কি সেম হবে না ভিন্ন হবে? দেখো তো, যেহেতু প্রোটন সংখ্যাটা ভিন্ন, প্রোটন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে আমার বলো তো মৌলগুলো কি হবে? মৌলগুলো ভিন্ন ভিন্ন হবে। যেহেতু প্রোটন সংখ্যাটা ভিন্ন, তাহলে আমার মৌলগুলো কি? তাই তাই আমরা বলতে পারি, তাই মৌল কি হবে? মৌল কি হবে? মৌল ভিন্ন হবে। যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাইলে মৌল কি হবে? ভিন্ন হবে। আর প্রোটন সংখ্যা সেম হইলে মৌলগুলো কি হইতো? সেম হইতো। তাহলে অবশ্যই এখানে কি ভিন্ন ভিন্ন দুইটা মৌল থাকবে, তাই না? আর ভিন্ন ভিন্ন দুইটা মৌলকে ধরো আমি তোমাকে বললাম আমার কাছে আছে কপার আর আমার কাছে আছে জিঙ্ক। এখন কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। এইটার ভর কত? 64 ধরে নিলাম, এটার ভরও হচ্ছে 64, মনে করো এরকম। এখন তাহলে এই দুইটা কি পরস্পরের আইসোবার কিনা? এরা কি পরস্পরের আইসোবার কিনা? তুমি খেয়াল করো ভাইয়া, এরা পরস্পরের আইসোবার কিনা? আইসোবার কিনা দেখো, দুইজনেরই কি সেম, ভর সংখ্যাটা সেম। এখন যেহেতু ভর সংখ্যা সেম, তাহলে অবশ্যই এরা দুইজন পরস্পরের আইসোবার। যেহেতু ভর সংখ্যা সেম, তাহলে অবশ্যই এরা দুইজন পরস্পরের কি? আইসোবার। তাহলে আমরা এখন এদের প্রোটন সংখ্যা বের করব, নিজেরা বের করবা। এটার প্রোটন সংখ্যা কত? 29। এটার প্রোটন সংখ্যা কত? 30। ওকে, এখন দেখো এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হচ্ছে তোমার, ভর সংখ্যা হচ্ছে 64। এটারও ভর সংখ্যা কত? 64। ভর সংখ্যা সেম,
তাহলে কি ডিফারেন্ট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করে দেখো। এটা নিউট্রন সংখ্যা কত বের করো, 64 থেকে 29 বিয়োগ করো 35, 64 মাইনাস 29, 35 আসার কথা, 35 এইটার নিউট্রন সংখ্যা বের করে দেখো 34। তাহলে দেখো নিউট্রন সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, খালি কি সেম, ভর সংখ্যা সেম। তাহলে এদেরকে আমরা বলবো আমাদের আইসোবার। এদেরকে আমরা কি বলবো বলতো, আইসোবার। তুমি এবার চিন্তা করো, ধরো তোমাকে আমি এখানে বললাম এরকম আছে আমার কাছে, যে আমার কাছে আছে কার্বন 614, কার্বনের একটা আইসোটোপ। জানি আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাই না? তুমি কার্বনের কি লেখছো, 14 লেখছো। তার মানে কি প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন। তাহলে এটা কি আমাদের একটা কার্বনের আইসোটোপ। আর আমার এখানে দেওয়া আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে এটা কি পরস্পরের, এগুলা কি পরস্পরের আইসোবার কিনা? ইয়েস, এরা পরস্পরের আইসোবার। তাহলে আমরা এদের প্রত্যেকের জন্য, এটার জন্য প্রোটন সংখ্যা বের করব, এবার নিজেরা বের করবা। এটার জন্য প্রোটন সংখ্যা বের করবা, তারপরে এটার জন্য ভর সংখ্যা বের করবা, এটার জন্য ভর সংখ্যা বের করবা, তারপরে এটার জন্য নিউট্রন সংখ্যা বের করবা, নিউট্রন সংখ্যা বের করবা, এটার জন্য নিউট্রন সংখ্যা বের করবা। বের করলে বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, চলো তাহলে এবার আমরা দেখবো আমাদের আইসো ইলেকট্রিক কারা। আইসো ইলেকট্রিক কারা, এখন তুমি আবারও খেয়াল করো ভাই প্রোটন সংখ্যা কি ভিন্ন, যেহেতু আবারও খেয়াল করো, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, যেহেতু প্রোটন সংখ্যা কি, প্রোটন সংখ্যা হচ্ছে ভিন্ন। এখন তুমি বলো, যেহেতু ভাই আমাদের প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে সরি লাল কালার দিয়ে লিখতে হবে, যেহেতু আমাদের প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা যেহেতু ভাই আমাদের ভিন্ন, তাহলে অবশ্যই তাই আমাদের কি, তাই মৌলগুলা কি হবে, তাই মৌল কি হবে, মৌল বা আয়নগুলো আমাদের ভিন্ন হবে। তো তোমাদের আইসো ইলেকট্রিক মানে কি, একই সংখ্যক ইলেকট্রন, এটা তোমাদের লাস্ট দিন ভাইয়া দেখাইছি। হ্যাঁ, তো আমাদের এরকম কিছু এক্সাম্পল কি, ধরো তোমাকে আমি বললাম আমার কাছে আছে, একটু খেয়াল করে দেখো, আমার কাছে আছে মনে করো নাইট্রোজেন 3-, আমার কাছে আছে অক্সিজেন 2-, আমার কাছে আছে ফ্লোরাইড, আমার কাছে আছে নিয়ন, আমার কাছে আছে সোডিয়াম প্লাস, আমার কাছে আছে ম্যাগনেসিয়াম 2+। এই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আয়নের ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে তুমি যদি এদের ইলেকট্রন সংখ্যা বের করো, তো দেখো ইলেকট্রন সংখ্যা কেমনে বের করে, আমরা সবাই মোটামুটি জানি, এটা হলো 7, এর পারমাণবিক সংখ্যা 8, এর 9, এর পারমাণবিক সংখ্যা 10, এর কত 11, এর কত 12। এগুলার ভর সংখ্যা নিয়ে আমার কোনো কনসার্ন না, আমার লাগবে হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যা। আমি যদি এই প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা বের করি, তুমি খেয়াল করো এটার ইলেকট্রন সংখ্যাটা বের করো, ইলেকট্রন সংখ্যা বের করো। ইলেকট্রন সংখ্যা কেমনে বের করো, গতদিন দেখাইছি তোমাদের, প্রোটন সংখ্যা থেকে যদি পজিটিভ হয় তাহলে এটা বিয়োগ করে দিব, যদি নেগেটিভ হয় তাহলে যোগ করে দিব, তোমাদেরকে গতদিন শিখাইছি, তাই না? তাহলে এখানে প্রোটন সংখ্যা 7, এখানে -3 আছে, আমরা লিখবো +3, তাহলে এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। এখানে দেখো প্রোটন সংখ্যা 8, তাহলে -2 আছে, ওটা কি করবো, যোগ করে দিব, তাহলে কত হবে, 8 এর 2 10। এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, 9 এর সাথে 1 যোগ করে দেবো, তাহলে হবে 10। এটাতে দেখো উপরে নিয়নের উপরে কোনো চার্জই নাই, নিয়নের উপরে, তার মানে এটা 10ই থাকবে। তুমি খেয়াল করে দেখো, আমি এখানে বারবার ইলেকট্রন না লিখি, প্রত্যেকটার নিচে আমি লিখি 10। দেখো এটারও কত 10, এটারও ইলেকট্রন সংখ্যা 10, এটারও ইলেকট্রন সংখ্যা 10। এখানে দেখো 11 আছে, 11 প্রোটন সংখ্যা 11, এখানে প্লাস চার্জ আছে, প্লাস চার্জ থাকলে কি করতে, মাইনাস করে দিতে হয়, তাহলে 10। এখানে আছে 12, উপরে +2 আছে, তাহলে মাইনাস করে দিতে, এটাও কত 10। দেখো প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সেম। এই যাদের ইলেকট্রন সংখ্যা সেম থাকে তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রিক, তাদেরকে আমরা কি বলি ভাইয়া, আইসো ইলেকট্রিক। তাহলে দেখো মোটামুটি 4টা জিনিস সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল, যে ভাই আইসোটোপ জিনিসটা কি, আইসোটোন জিনিসটা কি, আইসোবার জিনিসটা কি, এবং আইসো ইলেকট্রিক জিনিসটা কি। ঠিক আছে, আইসো ইলেকট্রিক জিনিসটা কি, মোটামুটি সবগুলা জিনিস তোমাদের একই হয়ে গেল। মানে কি হইলো, তোমাদের প্রত্যেকটা জিনিস আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। ঠিক আছে, এখন নিচে দেখো একটা লাইন লেখা, প্রাকৃতিক আইসোটোপ বিহীন মৌল। খেয়াল করছো, মানে এই মৌলগুলোর প্রকৃতিতে কোনো আইসোটোপ পাওয়া যায় না, প্রাকৃতিক আইসোটোপ বিহীন মৌল। এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট যে নিচের কোন মৌলগুলোর আইসোটোপ পাওয়া যায় না। তো প্রকৃতিতে আইসোটোপ বিহীন মৌলকে ফ্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সিজিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট।
সিজিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। এই যে মৌলগুলো আছে 1 2 3 4 5 6 7টা, এই 7টা মৌলের প্রকৃতিতে কোনো আইসোটোপ পাওয়া যায় না। তাহলে তোমাকে যদি বলা হয় কোন মৌলগুলোর নিচের কোনটির আইসোটোপ নেই, এই 7টা থেকে একটা। ঠিক আছে, এই 7টা থেকে একটা। তো যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা তাদের জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিচের কোন মৌলের আইসোটোপ নাই। তো তোমাকে আমি বলছি শুরুর দিন যে ভাইয়া তোমাকে আসলে বই এখন পড়ার দরকার নেই, তুমি শুধু ভাইয়ার স্লাইড পড়বা। আমার স্লাইডে একদম খুঁটিনাটি নারী নক্ষত্র যে যে জিনিস তোমাদের দরকার সব থাকবে, ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস থাকবে। ঠিক আছে, তোমার একটা ছোট্ট লাইনও যদি ইম্পর্টেন্ট হয় বইয়ের, সেটাও স্লাইডের মধ্যে কোনো না কোনো জায়গায় লেখা থাকবে। সো তোমার টেনশন করার কোনো দরকার নাই, তুমি জাস্ট ভাইয়ার লেকচার নোট ভালো মতো ফলো করবা। এরপর আমি তোমাদেরকে যখন বই পড়তে বলবো তখন বই ধরবা এবং তুমি সব পারবা। তুমি বই পড়লেও খুললেও সব পারবা, তুমি প্রশ্ন ব্যাংক খুললেও সব পারবা, তুমি বইয়ের প্রশ্ন ব্যাংক খুললেও সব পারবা। ঠিক আছে, সো টেনশন করার কোনো দরকার নেই। হ্যাঁ চলো, এবং একটা জিনিস খেয়াল করবা, আমি কিন্তু ক্লাসে প্রতিটা টপিক যখন পড়াই, ওই টপিক থেকে বিগত বছরে বোর্ডে যত প্রশ্ন আসছে, ইউনিভার্সিটিতে যত প্রশ্ন আসছে, বুয়েটে যত প্রশ্ন আসছে, সব কিন্তু তোমাদের সলভ করাই দেই, তাই না? তার একটা টপিকের বোর্ড এবং অ্যাডমিশন পুরোটাই তোমাদের পড়াই দিচ্ছি, প্রতিটা টপিক ধরে ধরে পড়ানোর পরে বেসিক ক্লিয়ার করে তারপর ওই টপিকের প্রশ্নগুলো দেখে নিচ্ছ তোমরা। তার মানে তুমি দেখতেছো ক্লাসেই কিন্তু ক্লাসের পড়া শেষ হয়ে যাচ্ছে, মানে তোমাকে এক্সট্রা করে কিছু এফোর্ট দেওয়া লাগছে না। ওকে, সো চলো লেটস ডু ইট। চলো, আমরা 4টা টার্ম শিখলাম আইসো সম্পর্কিত, যে একই মানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোইলেক্ট্রিক। আমার মনে হয় এই 4টা সবার মুখস্থ হয়ে গেছে এখন। হ্যাঁ, কার কি সেম হবে, কেন সেম হবে, কেন ভিন্ন হবে, আশা করি এটা তোমরা বুঝে গেছো যে কার কি কি জিনিস সেম এবং কোন কোন জিনিস ভিন্ন, কেন ভিন্ন। তোমরা এটা উত্তর জানো না, তোমরা মুখস্থ করো, তোমরা এগুলো মুখস্থ করো, এটা ভিন্ন ভিন্ন ভিন্ন, সেম সেম সেম, এটা সেম ভিন্ন, এমন না, মানে কেন ভিন্ন এটা বুঝতে হবে। যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে বাকি জিনিসগুলো ভিন্ন হবে। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো ধরে ধরে পড়তে হবে। হ্যাঁ, এবং একমাত্র কাদের মৌল সেম, একমাত্র মৌল সেম হচ্ছে আইসোটোপের ক্ষেত্রে, যেহেতু প্রোটন সংখ্যা সেম তাই মৌল সেম, বাকি প্রত্যেকের দেখো মৌলগুলো কিন্তু ভিন্ন। হ্যাঁ, মৌলগুলোও কিন্তু ভিন্ন। তো এত ডিটেইলে তুমি কিন্তু কোথাও পাবা না, কোথাও পাবা না। চলো আমরা বলি, তারপরটাতে যাই। আমরা তারপরে আরো 3টা টার্ম নিয়ে আলোচনা করব। একটাকে বলি আমরা আইসো ডায়াফার, একটাকে বলি আইসো স্টার, এবং তারটাকে বলি আইসো নিউক্লিয়ার। আরো 3টা টার্ম, ঠিক আছে? আরো 3টা টার্ম কি কি? আইসো, আইসো ডায়াফার, তারপরে কি আইসো স্টার, তারপরে কি আইসো নিউক্লিয়ার, আইসো নিউক্লিয়ার। এখন আইসো স্টার জিনিসটা কি? আইসো স্টার জিনিসটা কি খেয়াল করো। আইসো স্টার জিনিসটা হচ্ছে কোনো একটা মৌলের, মানে যে কোনো মৌলের, 2টা মৌল, 3টা মৌল, 4টা মৌল, হোয়াটএভার, মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান। যদি মৌলগুলার প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান হয়, মৌলগুলোর যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান হয়, তখন তাদেরকে আমরা বলি আইসো ডায়াফার। বুঝি না এই ব্যাপারটা, বুঝা লাগবে না, তাকায় থাকো বোর্ডের দিকে, তাইলে বুঝে যাবা। যদি মৌলগুলোর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান হয়, তখন তাদেরকে আমরা বলি আইসো ডায়াফার। কি সমান থাকবে বলো তো ভাইয়ারা? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, মানে এই প্রোটন এবং নিউট্রন এই দুইটার ডিফারেন্স, পরমাণু প্রোটন এবং নিউট্রন এই দুইটা জিনিসের ডিফারেন্স। ওকে, খেয়াল করো কি বলছি, প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য, প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য কি হবে? সমান হবে। যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান হয়, তখন তাদেরকে আমরা বলি আইসো ডায়াফার। কি বলা হয়? আইসো ডায়াফার। কার? মৌলের। কার? মৌলের। ওকে, আচ্ছা চলো, বুঝি নাই ভাইয়া, কোনো অসুবিধা নাই, 2টা এক্সাম্পল দেখলে এখন আমরা জিনিসটা বুঝতে পারবো, টেনশন করার কোনো দরকার নাই। ধরো তোমাকে আমি বললাম আমার কাছে আছে নাইট্রোজেন। ওকে, আমার কাছে কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 7। নাইট্রোজেনের, দেখো খেয়াল করো, নাইট্রোজেন আমার কাছে 2টা জিনিস আছে। ধরো আমি তোমাকে বললাম নাইট্রোজেন যার প্রোটন সংখ্যা 7, ভর সংখ্যা ধরে নিলাম নাইট্রোজেনের একটা আইসোটোপ 15, নাইট্রোজেনের একটা আইসোটোপ নিলাম 15। হ্যাঁ, আর আমার এখানে আছে ফ্লোরিন যার প্রোটন সংখ্যা 9, ভর সংখ্যা হচ্ছে 19, ভর সংখ্যা হচ্ছে 19। প্রোটনের আণবিক ভর বা ভর সংখ্যা কত? 19। 1 থেকে 30 মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ঠাড়া মুখস্থ রাখবা। 1 থেকে 30 মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি রাখবা? ঠাড়া মুখস্থ রাখবা। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কি হবে? ঠাড়া মুখস্থ হবে।
ঠাড়া মুখস্থ হবে। কি বলছি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য কি হবে? সেম হবে। তো চলো আমরা একটু দেখি আইসো ডায়াফার কার। এখন এইটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, এখানে দেখো প্রোটন সংখ্যা কত, তুমি দেখো তো এখানে প্রোটন সংখ্যা কত। এটার জন্য আমাদের প্রোটন নাম্বারটা বের করো। দেখো প্রোটন সংখ্যা কত আমাদের এখানে? প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 7। আমি যদি বলি এই মৌলের নিউট্রন সংখ্যা কত, দেখো নিউট্রন সংখ্যা হচ্ছে 8। ওকে, আচ্ছা এখন তুমি খেয়াল করো ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 9। নিউট্রন সংখ্যা কত? এই যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 10। তুমি খেয়াল করো কারোই কিন্তু প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান না। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কোনোটাই কিন্তু সমান না। দেখো এটার প্রোটন সংখ্যা 7, এটা প্রোটন সংখ্যা 9, এটার প্রোটন সংখ্যা 8, এটার প্রোটন সংখ্যা কি 10, তাই না? তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যাও কি ভিন্ন, কিন্তু কি সেম এদের? প্রোটন এবং নিউট্রনের পার্থক্য সেম। প্রোটন এবং নিউট্রনের পার্থক্য সেম। কিরকম? এইটার ক্ষেত্রে প্রোটন মাইনাস নিউট্রন বের করো, প্রোটন মাইনাস নিউট্রন বের করো। দেখো তো এখানে প্রোটন এবং নিউট্রনের পার্থক্য কত? 7 আর 8 ব্যবধান কত? 7 আর 8 ব্যবধান হচ্ছে 1। এখানে প্রোটন আর নিউট্রনের পার্থক্য বের করো, প্রোটন আর নিউট্রনের পার্থক্য বের করে এই জায়গায় একটু করে দেখো। 9 আর 10 পার্থক্য কত? 1। এখানেও দেখো পার্থক্য হচ্ছে কত বলো তো? 1। এখানেও পার্থক্য কত? 1। যেহেতু দুইজনের প্রোটন আর নিউট্রনের পার্থক্য সমান, তাই এদেরকে আমরা বলবো আইসো ডায়াফার। এদেরকে আমরা কি বলবো? আইসো ডায়াফার। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আইসো ডায়াফার জিনিসটা কি সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। দুইটা মৌল আমাদের খেয়াল করো, দুইটা মৌল, একটা হচ্ছে নাইট্রোজেন এবং আরেকটা কি? ফ্লোরিন। এই দুইটা মৌলের তুমি খেয়াল করো এদের প্রত্যেকেরই প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু প্রোটন আর নিউট্রনের পার্থক্যটা সেম। এই যাদের প্রোটন আর নিউট্রনের পার্থক্য সেম তাদেরকে আমরা বলি আইসো ডায়াফার। ওকে, তাকে এগুলো পরে করে দিব না, তোমাদের সুন্দর করে বক্স করে দিব না পরে। ওকে ফাইন, আসো। এই গেল কাহিনী, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল করার চেষ্টা করি। চলো দেখি, লেটস ডু ইট। ওকে, লেটস ডু ইট। এটা তোমরা নিজেরা বের করো যে এরা পরস্পরের আইসো ডায়াফার কিনা, এটা তোমরা নিজেরা বের করবা। হ্যাঁ, তোমাকে আমি বললাম বোরন কত বললাম? 5, ভর সংখ্যা হচ্ছে 11, আর তোমাকে দিলাম ধরো কার্বন, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। কার্বন একটা আইসোটোপ, যে আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে 13। এখন এইখান থেকে এবার তুমি কাজ করো, এবার তুমি এখান থেকে সুন্দর মতো করে বের করো এটার প্রোটন সংখ্যা কত। এটার প্রোটন সংখ্যা হচ্ছে 5। এটার নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 6। এটার প্রোটন সংখ্যা কত ভাইয়া? এই যে পারমাণবিক সংখ্যা 6, তাহলে প্রোটন সংখ্যাও 6। ভাই এটা নিউট্রন সংখ্যা কত? দেখো এই যে এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে কত আসবে? 7। এখন সবই তো ভিন্ন ভাই, তাহলে কি এটাকে আমি আইসো ডায়াফার বলতে পারবো? আইসো ডায়াফার করার জন্য কি করতে হয়? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্যটা বের করতে হয়। তাহলে দেখো তো এখানে প্রোটন আর নিউট্রনের পার্থক্য কত? এই জায়গাতে দেখো প্রোটন আর নিউট্রনের পার্থক্য 6 আর 5 এর ব্যবধান 1। আবার দেখো এইখানে প্রোটন আর নিউট্রনের পার্থক্য কত? প্রোটন আর নিউট্রনের পার্থক্য 7 আর 6 এর ব্যবধান হচ্ছে 1। তোমরা অনেকেই বলবা ভাই এখানে তো পার্থক্য -1, এখানে তো পার্থক্য, মানে এভাবে তোমরা চিন্তা করো। ইটস নট লাইক দ্যাট। তুমি পার্থক্য বের করবা, মানে জাস্ট ব্যবধানটা পরম লিখছি, তার মানে প্লাস মাইনাস চিন্তা করবা না, ঠিক আছে? প্লাস মাইনাস চিন্তা করবা না। ওকে, তো তাদেরকে বলা আইসো ডায়াফার। তাহলে আইসো ডায়াফার কারা? যাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে আমরা বলি আমাদের আইসো ডায়াফার। ওকে, এবার আসো, এখন আমরা দেখবো আইসো স্টার। আইসো স্টার কার ক্ষেত্রে হয়? দেখো এখানে লেখা আছে যৌগের ক্ষেত্রে। আইসো স্টার কার ক্ষেত্রে হয় ভাইয়া? যৌগের ক্ষেত্রে। হ্যাঁ, মৌলের ক্ষেত্রে না, আইসো স্টার হয় যৌগের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে কি থাকবে খেয়াল করো তো, যৌগের ক্ষেত্রে কি থাকবে? কি বলছি? ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। যদি দুইটা যৌগের ইলেকট্রন সংখ্যা পরস্পরের সমান হয় এবং যদি দুইটা যৌগের পরমাণুর সংখ্যা পরস্পর সমান হয়, কি বলছি? ইলেকট্রন সংখ্যা এবং পরমাণুর সংখ্যা, এই দুইটা জিনিস যদি পরস্পর সমান হয়, তাহলে সেই সকল যৌগগুলোকে বলা হবে পরস্পরের আইসো স্টার। ওকে, আইসো স্টার হওয়ার শর্ত কি? দুইটা জিনিস সেম হওয়া লাগবে। এটা মৌলের ক্ষেত্রে না, আইসো স্টার হয় যৌগের ক্ষেত্রে। এখন আইসো স্টার কি ভাইয়া? মানে দুইটা যৌগের পরমাণুর সংখ্যা সেম হবে এবং ইলেকট্রনের সংখ্যাও সেম হবে। যদি পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম হয়, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে আমাদের আইসো স্টার।
কিরকম দেখো, তোমাকে আমি বললাম আমার কাছে আছে ধরো তোমাকে আমি বললাম লাইক N2O, ওকে, আর ধরো তোমাকে আমি দিলাম আমার কাছে আছে কার্বন ডাইঅক্সাইড। এখন N2O আর কার্বন ডাইঅক্সাইড এই দুটো জিনিসের ক্ষেত্রে কি হবে চলো দেখি। দেখো N2O আর আছে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কাহিনী। এখন এই দুজনের ক্ষেত্রে হোয়াট উই ক্যান ডু, আমরা এখন এদের ক্ষেত্রে কি করব, এরা আইসোস্টার কিনা পরস্পর এটা বের করব। তো আইসোস্টার কার জন্য হয়, যৌগের জন্য হয়। আইসোস্টার কার জন্য হয়, যৌগের জন্য হয়। এখন আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এটার পরমাণুর সংখ্যা বের করতে হবে, পরমাণু। তো দেখো তো প্রথমটার পরমাণু কয়টা, প্রথমটায় পরমাণুর সংখ্যা কত, তোমরা বলো এখানে পরমাণুর সংখ্যা কত, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 1টা, তাহলে এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে 3। বলো তো এইটাতে পরমাণুর সংখ্যা কত, খেয়াল করো এইখানে পরমাণুর সংখ্যা কত, পরমাণু এইখানে খেয়াল করো তো পরমাণুর সংখ্যা কত, একটা কার্বন 2টা অক্সিজেন, তাহলে এখানেও আমাদের পরমাণুর সংখ্যা হচ্ছে 3। দুইটাতেই পরমাণুর সংখ্যা 3টা করে, তাহলে পরমাণুর সংখ্যা সেম আছে, দুইটারই পরমাণুর সংখ্যা সেম আছে। এখন আমাকে কি দেখতে হবে, এদের ইলেকট্রন সংখ্যা পরস্পরের সমান কিনা। আমি এবার একটু দেখি এখানে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, খেয়াল করো পরমাণুর সংখ্যা কিন্তু সেম, 3টা। এখন আমাকে দেখতে হবে এদের ইলেকট্রন সংখ্যা কত। তো তুমি দেখো তো এখানে ইলেকট্রন সংখ্যা কত বের করো। দেখো নাইট্রোজেনে টোটাল কয়টা ইলেকট্রন আছে, বলো নাইট্রোজেনে টোটাল কয়টা ইলেকট্রন আছে, 7টা। তাহলে আমি কত লিখবো, 7 × 2 যোগ অক্সিজেনের কয়টা আছে ইলেকট্রন, 8টা। তাহলে আমার এখানে টোটাল ক্যালকুলেশন করলে কত আসতেছে, 7 × 2 যোগ হচ্ছে 8, বুঝছো কিনা, 7 × 2 যোগ হচ্ছে 8। কেন, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কয়টা আছে, নাইট্রোজেন ইলেকট্রন আছে 7টা, 2টা নাইট্রোজেন আছে, তাহলে 7 × 2 = 14 আর 8, অর্থাৎ 14 লগে 8 যোগ করলে কত হয়, 22টা। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা আছে 22টা। এবার এটার জন্য আমরা ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেট করব, ঠিক আছে, এটা অন্য কালার দিই। তাহলে ভিজুয়ালটা সুন্দর হবে। ওকে চলো দেখো, খেয়াল করো, তোমার আমি বললাম যেখানে পরমাণু আছে কয়টা, 3টা, এটারও পরমাণু কয়টা, 3টা, এখানে ইলেকট্রন কয়টা, দেখো 7 × 2 যোগ হচ্ছে 8, তাহলে ক্যালকুলেশন করলে কত হইতেছে, 22। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কত, দেখো কার্বন, খেয়াল করে দেখো ইলেকট্রন সংখ্যা কয়টা, কার্বনের হচ্ছে 6টা, অক্সিজেনের কয়টা, 8টা, ইন্টু কত, 2টা অক্সিজেন আছে, ইন্টু হচ্ছে 2। তাহলে আমার দেখো তো আমার এখানে আবারও কত আসতেছে, খেয়াল করো এই যে 6টা 6 প্লাস 8 × 2, তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে, আবারও 22, 22টা। কটা আসতেছে, 22টা আসতেছে। তাহলে দেখো ওইখানেও আসতেছে 22টা, এখানেও আসতেছে 22টা। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম আমার যে প্রথম মৌলটা আছে এই মৌলটার পারমাণবিক পরমাণুর সংখ্যা 3টা, এটারও পরমাণুর সংখ্যা 3টা, 3টা। আবার দেখো এদের ইলেকট্রন সংখ্যা, দেখো এর ইলেকট্রন সংখ্যাও 22টা, এর ইলেকট্রন সংখ্যাও 22টা। তাহলে প্রথম শর্ত এরা যৌগ কিনা, হ্যাঁ দুইটাই যৌগ, মৌল না যৌগ। যৌগগুলার পরমাণুর সংখ্যা সমান মিলছে, আবার পরমাণু ইলেকট্রন সংখ্যাও কি সমান মিলছে, তাহলে এরা পরস্পরের কি আইসোস্টার, এরা পরস্পরের আইসোস্টার। তাহলে আইসোস্টারের শর্ত কি, পারমাণবিক সংখ্যা সেম হওয়া লাগবে, একই সাথে পরমাণুর সংখ্যা সেম হওয়া লাগবে, একই সাথে ইলেকট্রন সংখ্যাও সেম হওয়া লাগবে। এখন অনেক জায়গায় দেখবা ইলেকট্রন সংখ্যা না বলে যোজ্যতা ইলেকট্রন বলছে, অনেক সময় দেখবা অনেক জায়গায় ইলেকট্রন সংখ্যা না বলে যোজ্যতা ইলেকট্রন বলছে। সো নো ওয়ারিজ, টেনশন করার কোনো দরকার নেই, ইলেকট্রন সংখ্যা সেম হইলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যাও সেম হবে। যেমন এটার যোজ্যতা ইলেকট্রন বের করো, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, তাহলে 5 × 2 = 10 আর 6 = 16টা। এখানে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা, আর অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, তাহলে 6 × 2 = 12 আর 4 = 16টা, এখানেও 16টা, এখানেও 16টা। তো কঠিন না করার জন্য, সহজ করার জন্য আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা দিয়ে হিসাব করছি। এটা অনেক জায়গায় ডেফিনেশনে যোজ্যতা ইলেকট্রন সংখ্যাও বলা থাকতে পারে, একই, কোনো অসুবিধা নেই। মোট ইলেকট্রন সংখ্যা আর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বললে মোট ইলেকট্রন সংখ্যা 22 আসছে, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বললে 16 আসবে, এখানেও 16, এখানেও 16। তো আলটিমেটলি একই হবে, আইসোস্টারই হবে, কোনো অসুবিধা নাই। সো তোমরা আবার কেউ ঘাবড়ায় যাও না যে ভাইয়া আপনি তো বলছেন মোট ইলেকট্রন সংখ্যা, আপনি তো মোট ইলেকট্রন কাউন্ট, এখানে যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাউন্ট করছে, কোনো সমস্যা নেই, একই কনসেপ্ট, ঠিক আছে। ওকে চলো
চলো এবার আমরা একটা কাজ করি, আমরা তারপরে দেখি, আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি আইসো স্টারের। ধরো তোমাকে আমি বললাম যে আমার কাছে আছে C6H6, ওকে, C6H6 এটাকে বলা হয় বেনজিন, C6H6, হ্যাঁ, আর তোমাকে দিলাম B3N3H6, ওকে। এখন এই দুইটা যৌগের ক্ষেত্রে এরা যৌগ কিনা প্রথমত দেখতে পাচ্ছি, হ্যাঁ এরা যৌগ, ওকে ফাইন। এবার আমাকে দেখতে হবে এরা যেহেতু যৌগ, তাহলে এবার আমাকে দেখতে হবে এই যৌগগুলোর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা। পরমাণু ফার্স্টে আমরা দেখব পরমাণু। দেখো তো এখানে পরমাণু কয়টা, পরমাণু কয়টা, এই জায়গায় পরমাণু কয়টা বলো তো, এখানে পরমাণু 6 6 12টা, এখানে পরমাণু কয়টা 3 3 6 আর 6, তাহলে এখানেও পরমাণু হচ্ছে 12টা। এবার আমরা দেখবো এখানে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আসো দেখো তো ইলেকট্রন কয়টা, তুমি খেয়াল করো তো C6H12 এটাতে ইলেকট্রন কয়টা, কার্বনে কয়টা ইলেকট্রন আছে 6 6 36, হাইড্রোজেনে আছে একটা, তাহলে 6 কে 6, তাহলে এখানে ইলেকট্রন আছে 42টা, একবারে লিখে দিলাম। কার্বনে 6 6 36, 6টা ইলেকট্রন থাকে, 6 6 36, আর হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তাহলে +6, তাই না, তাহলে কত হলো 42টা। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কত, আমি একবারে লিখে দিই, এখানে তুমি ক্যালকুলেশন করে দেখো, এখানেও আসবে 42, কেন আসবে জানো, করে দেখো। বোরন, বোরনে ইলেকট্রন কয়টা 5টা, বোরন ইলেকট্রন কয়টা বলো তো, বোরন 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 পারমাণবিক সংখ্যা 5, তাহলে ইলেকট্রনও 5টা, তাহলে 3 5 15। নাইট্রোজেনের কয়টা 60টা, তাহলে 3 7 21, আর হাইড্রোজেনের হচ্ছে 6, তাহলে 15 যোগ হচ্ছে 21 যোগ হচ্ছে 6 42, কত আসছে 42। তাহলে আবারও দেখো পরমাণুর সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যাও সেম, তাহলে এরা পরস্পরের কি, এরা পরস্পরের আইসোস্টার, পারমাণবিক সংখ্যাও সেম এবং হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যাও সেম, তাহলে এরা হবে পরস্পরের আইসোস্টার। তাহলে আইসোস্টার কি, আশা করি সবাই বুঝতে পারছো যে আমাদের আইসোস্টার কি জিনিস, ওকে। এন্ড লাস্টলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইসোনিউক্লিয়ার। আইসোনিউক্লিয়ার, এখন হোয়াট ইজ আইসোনিউক্লিয়ার ভাইয়ারা, আইসোনিউক্লিয়ার মানে কি, দেখো আইসোনিউক্লিয়ার মানে কি, এটা একটা মৌল হবে, এটা কার বলো তো, দেখো এখানে লেখা আছে এটা কার হবে, মৌলের হবে, কোন একটা মৌলের, মানে কোনো দুইটা মৌলের প্রোটন নিউট্রন ও ভর সংখ্যা সব সমান, মানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা সব সমান, কিন্তু এদের তেজস্ক্রিয় আচরণ ভিন্ন, কিন্তু এদের তেজস্ক্রিয় আচরণ ভিন্ন, ঠিক আছে। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা সব সেম, খালি তেজস্ক্রিয় আয়তন তেজস্ক্রিয় আচরণ যদি ভিন্ন হয়, তাহলে তাদেরকে আমরা বলি আমাদের হচ্ছে আইসোনিউক্লিয়ার, তাদেরকে আমরা কি বলি, আইসোনিউক্লিয়ার, হ্যাঁ। এখন দেখো এরকম, ধরো তোমার কাছে আমি দুইটা পরমাণু দিলাম, একটা হচ্ছে আমাদের জিঙ্ক, যার ভর হচ্ছে 69, জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত 30, ওকে। এখানে দেখো আমি আরেকটা জিঙ্ক নিলাম, এটারও পারমাণবিক সংখ্যা 30, কিন্তু ভর হচ্ছে এটারও 69। এখন তুমি খেয়াল করো, এটা যেই জিঙ্ক এটাও কিন্তু একই জিঙ্ক, এবং দুইটা জিঙ্কই হচ্ছে তেজস্ক্রিয় জিঙ্ক, এটা একটা জিঙ্কের আইসোটোপ, এটাও একটা জিঙ্কের আইসোটোপ। দেখো ভর সংখ্যা 65.5 না বেশি, তাহলে এরা হচ্ছে তেজস্ক্রিয়। যে সকল মৌলগুলো তেজস্ক্রিয় তাদের উপরে আমরা এইভাবে স্টার মার্ক দেই, যেগুলো তেজস্ক্রিয় হয় তাদের উপরে এরকম একটা স্টার মার্ক দেই, এটা দিয়ে বুঝাই এরা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তো দুইটারই দেখো প্রোটন সংখ্যা ভর সংখ্যা নিউট্রন সংখ্যা সবই সেম, কিন্তু এই দুইটাই একই জিনিস, কিন্তু দেখা যায় কি এইটার তেজস্ক্রিয়তা যখন আমরা বের করতে গিয়ে দেখি যে এটার অর্ধায়ু জিনিসটা কি, এগুলো পরে বুঝবা, আপাতত লিখা রাখো। এটার অর্ধায়ু হচ্ছে 13.8 ঘন্টা, ওকে। আর এটার অর্ধায়ু হচ্ছে আমাদের কত জানো, এটার অর্ধায়ু হচ্ছে দেখা যায় 57 ঘন্টা। দুইটাই কিন্তু সেম জিনিস, খেয়াল করো দুইটা কিন্তু একই জিনিস। মনে করে আমি সৈকত ভাই, পাশে আরেকটা সৈকত ভাই আছে, কিন্তু দুজনের আচরণ ভিন্ন। কি আচরণ ভিন্ন? তেজস্ক্রিয়। দেখো দেখতে সেম, সবকিছু সেম। আমার ওয়েট যা, এখানে যে সৈকত ভাইরে রাখছো তার ওয়েটও তা, আমি যা পড়ছি হেও তা পড়ছে, আমার মধ্যে যা যা আছে তার মধ্যে তা আছে, অবিকল সেম দুইটা মানুষ, কিন্তু আচরণ ভিন্ন। কি আচরণ? তেজস্ক্রিয় আচরণ ভিন্ন। এই যে আমার এবং তার দুজন কিন্তু একদম অবিকল সেম, বাট তারপরও এদের আচরণগত যদি ভিন্নতা থাকে, তেজস্ক্রিয় আচরণগত যদি ভিন্নতা থাকে, তাহলে বলা হয় আইসোনিউক্লিয়ার। কি বলা হয় বলতো? আইসোনিউক্লিয়ার। এদের সবকিছু সেম থাকে, জাস্ট এদের অর্ধায়ু ডিফারেন্ট থাকে। অর্ধায়ু মানে কি শোনো,
যে সকল মৌলগুলা তেজস্ক্রিয়, এটা আমরা সামনের ক্লাসে, আমাদের নেক্সট ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আগামী ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব, তখন বুঝতে পারবা। তো যে সকল মৌলগুলা তেজস্ক্রিয় হয় তারা কন্টিনিউয়াসলি ক্ষয় হইতে থাকে। যে সকল মৌলগুলা তেজস্ক্রিয় তারা কন্টিনিউয়াসলি ক্ষয় হইতে থাকে। ঠিক আছে, ক্ষয় হইতে থাকে। তো এদের থেকে সবসময় আলফা কণা, বিটা কণা, গামা কণা নির্গত হইতে থাকে। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো মনে করো আমি যদি তেজস্ক্রিয় হই, তাহলে আমি সময়ের সাথে সাথে ক্ষয় হইতে থাকবো। আমার থেকে আমি আস্তে 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 ক্ষয় হয়ে যাব। ঠিক আছে, আস্তে 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 আমি ক্ষয় হয়ে যাব। তো মনে করো তুমি কোনো একটা পদার্থ নিছো, কোন একটা পদার্থ নিছো, তার মনে করো তুমি 100 কেজি নিছো। কি নিছো? 100 কেজি নিয়ে রাখছো তেজস্ক্রিয় মৌল। ধরো আমার হাতে 100 কেজি তেজস্ক্রিয় মৌল আমি রাখছি। আমি দেখবো কি জানো, এই 100 কেজি তেজস্ক্রিয় মৌল আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছে, ক্ষয় হয়ে যাইতেছে, ক্ষয় হয়ে যাইতেছে। হ্যাঁ, যত সময় যাইতেছে দেখবো ক্ষয় হয়ে যাইতেছে। একটু পরে তাকায় দেখবো এখানে 80 কেজি আছে, আর একটু পরে তাকায় দেখবো এখানে 60 কেজি আছে, আর একটু পরে তাকায় দেখবো এখানে 50 কেজি আছে। শুরু করছিলাম কত কেজি দিয়ে? 100 কেজি, তাই না? শুরু করছিলাম 100 কেজি দিয়ে, এখন আছে কয় কেজি? 50 কেজি। এই অর্ধেক পরিমাণ দেখো অলরেডি খায়াল আইছে, অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে গেছে। তো কোনো একটা তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক যে পরিমাণটা আমি নিছিলাম তার অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে যেই সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। তাকে বলা হয় অর্ধায়ু। কোনো একটা তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক যতটুকু পরিমাণ নিয়েছিলাম তার ঠিক অর্ধেক পরিমাণ শেষ হইতে যেই সময় লাগে সেটাকে বলা হয় অর্ধায়ু। আমাদের এই জিঙ্ক আর এই জিঙ্ক দুইটাই আসলে একই, কিন্তু এইটার অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে দেখা গেছে একটার অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে লাগে 13.8 ঘন্টা, একটার অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে লাগে 57 ঘন্টা। দুইটাই কিন্তু সেম। তো এদের অর্ধায়ু মানে তেজস্ক্রিয় আচরণ ভিন্ন। এই তেজস্ক্রিয় আচরণ যদি ভিন্ন হয় তাহলে তাদেরকে বলা হয় আইসোনিউক্লিয়ার। আইসোনিউক্লিয়ার। ঠিক আছে, ও এসএসসি তে ছিল, ফাইন, তাহলে তো তোমরা বুঝোই। এসএসসি তে যেহেতু ছিল তাহলে তো বুঝোই। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব, তখন তোমরা আলফা ক্ষয় হইলে কি হয়, বিটা ক্ষয় হইলে কি হয়, পজিট্রন হইলে কি হয়, অনেক মজার মজার ইনফরমেশন, মজার মজার জিনিস দেখতে পারবা। এবং বুয়েটে কি ধরনের প্রশ্ন আসছে তেজস্ক্রিয়তা থেকে, সিকের ওয়েটে কি ধরনের প্রশ্ন আসছে, সেগুলো ইনশাল্লাহ দেখতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার তোমরা আমাকে বলো যে আমরা যেই টপিকগুলো পড়লাম আইসো সম্পর্কিত, টোটাল 7টা রাশিমালা দেখাইছি তোমাদের, 7টা। ঠিক আছে, প্রথমে আমরা দেখছিলাম আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আইসো ইলেকট্রিক। তারপরে আমরা দেখলাম আইসো ডায়াফার, আইসো স্টার, আইসো নিউক্লিয়ার। বলো এই যে টপিকগুলো আমরা দেখলাম সবাই এতটুকু জিনিস বুঝতে পারছে কিনা? কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাবা। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু প্লিজ সবাই কমেন্ট করে জানাবো। আমরা প্রত্যেকে এই টপিকগুলো বুঝতে পারছি কিনা, সবার বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে জানাবা যে বুঝি নাই। আর না যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, নাইস। এবার আমরা তার পরেরটা দেখব, এদেরকে বলা হয় মিরর নিউক্লিয়াস। আচ্ছা, এখন মিরর নিউক্লিয়াস জিনিসটা কি? আমরা তো আইসো নিউক্লিয়াস দেখলাম, মানে একই নিউক্লিয়াস, তাই না? দেখো এই যে এদের, দেখো এদের কিন্তু নিউক্লিয়াস একই, একই নিউক্লিয়াস। দেখো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সব সমান, ভর সংখ্যা সব সমান, তো এদের সবকিছু সেম। তো এদেরকে বলা আইসো নিউক্লিয়ার। ঠিক আছে, আইসো নিউক্লিয়ার, ফাইন। এখন এখন এবার আমরা দেখবো আমাদের, সেটা হচ্ছে মিরর নিউক্লিয়াস। এখন মিরর নিউক্লিয়াস জিনিসটা কি বলো? মিরর নিউক্লিয়াস বলতে কি বোঝায়? মিরর নিউক্লিয়াস হচ্ছে আইসো বারের ক্ষেত্রে প্রযোজ্য। মিরর নিউক্লিয়াস কার জন্য প্রযোজ্য বলো তো ভাইয়ারা? এটা কার ক্ষেত্রে হবে? শুধুমাত্র আইসো বারের ক্ষেত্রে প্রযোজ্য। লিখে রাখো, শুধুমাত্র আইসো বারের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র আইসো বারের ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য না। তাহলে বলতো মিরর নিউক্লিয়াস কার জন্য প্রযোজ্য? মিরর নিউক্লিয়াস আমাদের শুধুমাত্র আইসো বারের জন্য প্রযোজ্য, যাদের ভর সংখ্যা সেম তাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমরা একটু প্রথমে এই দুইটা মৌলের দিকে তাকাবো। তাকায় দেখবো আমার এখানে আছে হাইড্রোজেন 1,3 এবং এখানে দেখো আছে হিলিয়ামের একটা আইসোটোপ 2,3। হিলিয়ামের একটা আইসোটোপ 2,3 আর হাইড্রোজেনের একটা আইসোটোপ 1,3। ওকে, হাইড্রোজেনের একটা আইসোটোপ 1,3, হিলিয়ামের একটা আইসোটোপ আছে 2,3। ওকে, এখন এই দুইটার মধ্যে আমি একটা কাজ করব, তুমি খেয়াল করো,
দেখো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বের করো। দেখো হাইড্রোজেন বলতে এটা হলো ট্রিটিয়াম, এর প্রোটন সংখ্যা হচ্ছে 1, এবং তুমি এটার নিউট্রন সংখ্যা বের করো তো। দেখো তো নিউট্রন কত, এটার প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা হবে 2, তাই না? ভর সংখ্যা সেম, যেহেতু এরা আইসোবার তাহলে অবশ্যই ভর সংখ্যা সেম। সকল আইসোবার না, শুধুমাত্র আইসোবারের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, কার আইসোবার? সকল আইসোবার না, কিছু কিছু আইসোবারের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এভাবে লিখি, শুধুমাত্র কিছু কিছু আইসোবারের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে লিখে রাখি শুধুমাত্র কিছু 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 আইসোবারের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। বাকি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র আমাদের কার ক্ষেত্রে প্রযোজ্য হবে গাইস? বলো 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 বলো। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? কিছু কিছু আইসোবারের ক্ষেত্রে। ওই এই হচ্ছে না কেন? থাক, ফাইন, সমস্যা নেই। কিছু কিছু আইসোবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। হ্যাঁ, এটাও একটা আইসোবার, এটাও একটা আইসোবার। এখন এই আইসোবারের প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2। খেয়াল করো তো এই আইসোবারটার ক্ষেত্রে, তুমি একটু খেয়াল করো তো এই আইসোবারের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত? দেখো এই আইসোবারের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা কত? এটার প্রোটন সংখ্যা হচ্ছে 2। এটা নিউট্রন সংখ্যা বের করো তো। এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 1। ওকে, নিউট্রন সংখ্যা হচ্ছে 1। তাহলে এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটু তাকায় দেখো, তাকায় দেখো একটা জিনিস, সেটা কি জানো? সেটা হচ্ছে তুমি দেখো এইটার নিউট্রন সংখ্যা আর এটার প্রোটন সংখ্যার দিকে তাকাও, খেয়াল করো। একটা নিউট্রন সংখ্যা, এটার নিউট্রন সংখ্যা এটার প্রোটন সংখ্যার কি সমান? আবার দেখো এইটার প্রোটন সংখ্যা এটার কি নিউট্রন সংখ্যার সমান? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, দেখছো? এটার প্রোটন সংখ্যা এটা নিউট্রন সংখ্যার সমান, এটার প্রোটন সংখ্যা এটা নিউট্রন সংখ্যার সমান, তাই না? তাই না? তাহলে যে সকল আইসোবারের প্রোটন সংখ্যা, একটার প্রোটন সংখ্যা আরেকটা নিউট্রন সংখ্যার সমান হয়, তাদেরকে বলা হয় মিরর নিউক্লিয়াস। তাদেরকে বলা হয় মিরর নিউক্লিয়াস, বা আমরা তাকে বলি হচ্ছে মিরর নিউক্লি বা মিরর কেন্দ্র বা দর্পণ কেন্দ্র। বাংলায় কি বলে এটাকে? বাংলায় এটাকে বলে দর্পণ কেন্দ্র। তোমাকে বলবে নিচের কোনটি দর্পণ কেন্দ্র, তখন তোমরা বলবে যে ভাই এটা তো পড়ার নাই, এটা তো পড়ার নাই। একই, হ্যাঁ, মিরর নিউক্লিয়াস মানে কি? দর্পণ কেন্দ্র। মিরর মানে হচ্ছে দর্পণ, নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্র। অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সেম হবে, মানে একটার প্রোটন আর একটা নিউট্রন, আর একটার প্রোটনের সমান হবে, তাদেরকে আমরা বলবো মিরর নিউক্লিয়াস। যেমন তুমি খেয়াল করো, এরা হচ্ছে আমাদের মিরর নিউক্লিয়াস। ওকে, সো আমি এখান থেকে একটা সিদ্ধান্ত বলতে পারি, এরা হচ্ছে মিরর নিউক্লিয়াস। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো, এটাও কিন্তু আইসোবার। তুমি খেয়াল করো, এটা কি আইসোবার না? ইয়েস, এটা কিন্তু আমাদের আইসোবার। কেন? কারণ ভর সংখ্যা দেখো দুইটারই সেম। এটাও কিন্তু আমাদের আইসোবার, কেন? কারণ দেখো এটার ভর সংখ্যা কি সেম, দুইটারই কিন্তু ভর সংখ্যা সেম। তাহলে যেহেতু ভর সংখ্যাগুলো সেম, তাহলে অবশ্যই এটাও আমাদের কি আইসোবার, তাই না? এখন যেহেতু এটাও আইসোবার, তাহলে আমরা এইটার প্রোটন সংখ্যা বের করি। দেখো এটার প্রোটন সংখ্যা কত? 19। এটা নিউট্রন সংখ্যা কত? তুমি খেয়াল করো তো, এটা নিউট্রন সংখ্যা হবে 21। এখানে দেখো এটার প্রোটন সংখ্যা কত? এটার প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 20। এটার নিউট্রন সংখ্যা কত? এটা নিউট্রন সংখ্যাও 20। দেখো এরাও কিন্তু আইসোবারই, কিন্তু এটার প্রোটন সংখ্যা এটা নিউট্রন সংখ্যার কি সমান হয়েছে? বা এটা নিউট্রন সংখ্যা এটার প্রোটন সংখ্যার কি সমান হয়েছে? না, সমান হয় নাই। তার মানে এরা আইসোবার হওয়া সত্ত্বেও এরা কিন্তু মিরর নিউক্লিয়াস না। তাহলে এটা কিন্তু মিরর নিউক্লিয়াস না। তাহলে এগুলা কিন্তু মিরর নিউক্লিয়াস না, আর এগুলা কিন্তু আমাদের মিরর নিউক্লিয়াস। তার মানে সকল আইসোবারই কি মিরর নিউক্লিয়াস হবে? নট নেসেসারি। সকল আইসোবার মিরর নিউক্লিয়াস হবে না, কিছু কিছু আইসোবারের ক্ষেত্রে এই মিরর নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি সকল মিরর নিউক্লিয়াসই আইসোবার, কিন্তু সকল আইসোবার মিরর নিউক্লিয়াস না। লিখতে পারি না এটা? হ্যাঁ, কিন্তু আমরা এখন লিখতেই পারি। সো আমি এখন এটা লিখে দেই যে সকল মিরর নিউক্লিয়াসে আইসোবার। ওকে, সো আমি এখানে লিখে দিব সকল
সকল মিরর নিউক্লিয়াস ই আইসোবার, ঠিক আছে, সকল মিরর নিউক্লিয়াসই আইসোবার, কিন্তু সকল আইসোবার, কিন্তু আমরা কি বলতে পারি বলতো, কিন্তু সকল আইসোবার মিরর নিউক্লিয়াস না, সকল আইসোবার মিরর নিউক্লিয়াস না, ঠিক আছে। যদি বলে ব্যাখ্যা করো, পারবা না, সকল মিরর নিউক্লিয়াস আইসোবার কিন্তু সকল আইসোবার মিরর নিউক্লিয়াস না, বুঝছি? বলো তোমরা কি বুঝতে পারছো? কোনগুলো আইসোবারের ক্ষেত্রে হবে কিভাবে বুঝবো? তাবাসসুম রিপা, তুমি আইসোবারের ক্ষেত্রে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার বের করবা, প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার বাড়ি করা দেখবা যে কাদের ক্ষেত্রে একদম এরকম মানে একদম সেম হচ্ছে, কাদের এটার প্রোটন এটা নিউট্রনের সমান, তারা হবে আমাদের মিরর নিউক্লিয়াস। আর যে সকল আইসোবারের ক্ষেত্রে মিলবে না তারা মিরর নিউক্লিয়াস না, সিম্পল। কি বলে তাবাসসুম রিপা, বুঝছো? এটা বুঝতে কার কোনো সমস্যা আছে কিনা বলো? মিরর নিউক্লিয়াস কি সবাই বুঝতে পারছে কিনা? কোনগুলাকে আমরা মিরর নিউক্লিয়াস বলবো সবাই বুঝতে পারছে কিনা? কোনগুলাকে আমরা আইসোবার বলবো, কোনটাকে আইসো ডায়াপার বলবো, কোনটাকে আইসো স্টার বলবো, কোনটাকে আইসো নিউক্লিয়াস বলবো, বুঝতে পারছি কিনা সবাই কমেন্ট করে জানাও। কেউ যদি না বুঝো, একজনও যদি না বুঝো, অবশ্যই কমেন্ট করে জানাবা। ভেরি গুড, সবাই বুঝতে পারছো, ওয়াও, লাভলি, অ্যামেজিং, গুড, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি আমাদের মিরর নিউক্লিয়াসের কনসেপ্টটা বুঝে গেছি। ওকে, এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, HCl ও F2 জোড় পরস্পরের কি সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, সপক্ষে যুক্তি দাও। সপক্ষে বানানে মনে হয় ব আছে, সপক্ষে যুক্তি দাও, এটা তোমরা বলো দেখি এবার। HCl এবং ফ্লোরিন জোড় পরস্পরের কি সপক্ষে যুক্তি দাও। N2O CO2 এর মধ্যে মিল কোথায়? তোমরা উত্তর দাও দেখি। এই দুটো তোমাদের, লেটস ক্র্যাক ইট, দেখি আমরা পারি কিনা। ওকে, লেটস ক্র্যাক ইট, আমরা এটা পারি কিনা দেখি। HCl ও ফ্লোরিন জোড় পরস্পরের কি সপক্ষে যুক্তি দাও। N2O ও CO2 এর মধ্যে মিল কোথায়? এটাও তোমরা সপক্ষে যুক্তি দাও, দেখি মিল কোথায়, বলো দেখি পারো কিনা তোমরা। এখন তোমাদের প্রত্যেকেরই পারার কথা, আই হোপ সবাই পারবা। ওকে, আই হোপ সবাই পারবা। তোমাদেরকে যেভাবে যা কিছু পড়ানো হয়েছে এগুলো তোমরা এমনিতেই পারবা। HCl এবং F2 প্রথমেই চিন্তা করো, এভাবে চিন্তা করবা, এরা কি মৌল না যৌগ? আগে দেখো এরা কি মৌল না যৌগ? এরা হচ্ছে যৌগ। আচ্ছা, এবার দেখো তো যৌগ নিয়ে কারে বলছিলাম, যৌগ নিয়ে কোনটা বলছিলাম? আইসো ইলেকট্রিক, গুড। আচ্ছা, আইসো ইলেকট্রিক। আর কোনো মিল নাই? হ্যাঁ, এরা আইসো ইলেকট্রিক, মানে অবশ্যই ইলেকট্রন সংখ্যা সেম হবে, তাহলে আইসো ইলেকট্রিক। ভেরি গুড, KGS শারিয়ার হক, ভেরি গুড, লাভলি, বস পোলাপান। এটা কি আইসো ইলেকট্রিক? অবশ্যই আইসো ইলেকট্রিক, কারণ আমরা জানি যে আমাদের একটা জিনিস আছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়, পরমাণু সংখ্যা সমান হয়। দেখো, খেয়াল করে দেখো, এই যে HCl এবং F2, তুমি খেয়াল করো এরা কিন্তু যৌগ। যেহেতু যৌগের ক্ষেত্রে আমরা একটা জিনিসই শিখছি, সেটা হচ্ছে আইসো স্টার। তাহলে অবশ্যই চেক দিতে হবে এরা আইসো স্টার কিনা। প্রথমেই আমাকে পরমাণুর সংখ্যা চেক দিতে হবে। পরমাণু, এখন দেখো এইখানে পরমাণু কয়টা? এখানে আমাদের পরমাণু হচ্ছে 2টা। দেখো এটা হচ্ছে পরমাণু 2টা, এখানেও দেখো পরমাণু কয়টা? 2টা। দুই জায়গাতেই পরমাণুর সংখ্যা সেম। যৌগের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা দেখবো আর ইলেকট্রন সংখ্যা দেখবো, কারণ আমি তোমাদেরকে পড়ায় আসছি এটাই। এখন এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা তুমি দেখো তো, এখানে ইলেকট্রন কয়টা? ক্লোরিনে ইলেকট্রন 17টা, হাইড্রোজেনে একটা, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। ফ্লোরিনে একটা, ফ্লোরিন ইলেকট্রন সংখ্যা 9টা, তাহলে আমি এই যেভাবে লিখে দিই, দাঁড়াও তোমরা আবার বুঝবা না অনেকেই। হাইড্রোজেনে একটা ইলেকট্রন, ক্লোরিনে হচ্ছে 17টা ইলেকট্রন, তাহলে মোট হচ্ছে 18টা। এখানে দেখো ফ্লোরিনে কয়টা ইলেকট্রন? একটা, ফ্লোরিনে 9টা, 2টা ইন্টু ফ্লোরিন আছে, 9 ইন্টু 2, এটাও কত আসতেছে? 18। তাহলে দেখো এদের পরমাণুর সংখ্যা সেম,
এদের ইলেকট্রন সংখ্যাও সেম, তাহলে সুতরাং এরা পরস্পরের কি, সুতরাং এরা পরস্পরের কি, সুতরাং এরা এরা পরস্পরের এরা পরস্পরের কি গাইস, এরা পরস্পরের আইসো স্টার, এরা পরস্পরের কি, আইসো স্টার। ঠিক আছে, এরা হবে আমাদের পরস্পরের আইসো স্টার, দ্যাটস দ্য থিং। বলো তারপরেরটা, N2O ও Ca2 এর মধ্যে মিল কোথায়? বলো N2O এবং কার্বন ডাই অক্সাইড CO2 এর মধ্যে মিল কোথায়? এটা আমাদের HW, এটা তোমরা নিজেরা বাছাই করবা। ওকে, এটা তোমরা নিজেরা বাছাই করবা, এটা তোমাদের HW। তোমরা সবাই বলে দিছ N2O, সেকেন্ডটাও আইসো স্টার, ভেরি গুড, সেকেন্ডটাও আইসো স্টার। ঠিক আছে, এটাও আমাদের আইসো স্টার। হ্যাঁ, তো নিজেরা ট্রাই করব, এটাও আইসো স্টার, নিজেরা এখন ট্রাই করব। এটা কিভাবে করবা আশা করি নিজেরাই পারবা এখন। ঠিক আছে, আশা করি নিজেরাই পারবা। বলো, একজনও যদি বুঝে থাকো এরকম বুঝো নাই, অবশ্যই কমেন্ট করে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি লিখে রাখি, এরা কি পরস্পরের, সুতরাং এরা পরস্পরের কি, আইসো স্টার, পরস্পরের, এরা পরস্পরের আইসো। ওকে ডান, এটাও আইসো স্টার হবে, ভেরি গুড। কেন হবে আইসো স্টার তোমরা নিজেরা বের করবা, হ্যাঁ বাকিটা তোমরা নিজেরা করবা। পরমাণুর সংখ্যা কত বের করবা এবং ইলেকট্রন সংখ্যা কত এটাও নিজেরা করবা। ফাঁকা রাখলাম, নিজেরা ট্রাই করবা। চলো আমরা তার পরেরটাতে যাই, একটা চমৎকার কোশ্চেন। ওকে, লেটস ক্র্যাক ইট। চলো আমরা এই কোশ্চেনটা দেখি, একটা অঙ্ক করি, এখান থেকে একটা অঙ্ক করি। এই ধরনের অঙ্ক তোমরা করো নাই আগে, বাট মজা আছে। দেখো বলছে, এবং এগুলো কেউই করাবে না, ঠিক আছে, এগুলো কেউই তোমাদের করাবে না। দেখো কি বলছে, একটি ধনাত্মক আয়নের ভর সংখ্যা 56 এবং চার্জের পরিমাণ 3 একক, চার্জের পরিমাণ 3 একক। আচ্ছা, আয়নটিতে নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, আয়নটির সংকেত লেখো। আয়নটিতে নিউট্রন সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, আয়নটার সংকেত লেখো। হ্যাঁ, তো আমাকে বলছে একটা ধনাত্মক আয়ন, কি কি ইনফরমেশন দিচ্ছে আমরা একটু দেখি। কোন একটা ধনাত্মক আয়ন, তো ধরি ওকে, আমি একটু ধরে নিলাম যে আমার ধনাত্মক আয়নটা হচ্ছে এম নামক একটা মৌল আছে, এম নামক একটা মৌল আছে, যার চার্জের পরিমাণ 3 একক, চার্জের পরিমাণ 3 একক মানে হচ্ছে +3, এবং বলে দিচ্ছে যে একটি ধনাত্মক আয়নের, তো ধনাত্মক আয়নের চার্জের পরিমাণ 3 একক মানে ধরো কোনো একটা কিছু, ধরো সৈকত ভাই, তো সৈকত ভাইয়ের মাথার উপরে +3 চার্জ আছে, এটা প্রশ্নে বলে দিছে, এবং বলছে এটার ভর সংখ্যা 56, ভর সংখ্যা 56। ওকে, এখন বলছে আয়নটার সংকেত নির্ণয় করো। তো তুমি দেখো এখানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা প্রকাশ করি। প্রোটন সংখ্যা কিন্তু আমি জানি না, আমি এখানে আমাদের প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যাটা কিন্তু আমি জানি না, প্রোটন সংখ্যাটা আমি জানি না। ঠিক আছে, আমি প্রোটন সংখ্যাটা জানি না। এখন তুমি দেখো এখান থেকে কি কি ইনফরমেশন জানো, কি কি ইনফরমেশন তুমি বের করতে পারো। দেখো তো, খেয়াল করো তো, আমি লিখতে পারি না এখানে এরকম, যে আমি এখানে লিখতে পারি না যে এখানে আমাদের কি বলছে, দেখো তো, যে ইলেকট্রন সংখ্যা, যে চার্জের পরিমাণ 3 একক, মানে প্লাস চার্জের পরিমাণ 3 একক, প্লাস চার্জের পরিমাণ 3 একক। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলবা, তোমরা এখান থেকে বলবা যে প্রোটন সংখ্যা যদি জেড হয় তাহলে ইলেকট্রন সংখ্যার পরিমাণ কত। আমরা তুমি চিন্তা করো, তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে চার্জের পরিমাণ 3 একক, আমরা লিখলাম ধরি এটা, এবং আমি ধরে নিলাম, এবং ধরো এইভাবে ধরলাম, এবং ইলেকট্রন সংখ্যা আমি ধরে নিলাম এক্স। ওকে, ধরে নিলাম ইলেকট্রন সংখ্যা এক্স। এখন তুমি বলো যে এটা হচ্ছে আমাদের আয়ন, যেটা প্রশ্নে দেওয়া আছে, এটা আমি লিখলাম যে ধরি ইলেকট্রন সংখ্যা এক্স, এভাবে লেখো, ধরি ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক্স। আমি ধরে নিলাম যে পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে আমি তো জানি না, আমি ধরে নিলাম আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক্স। আচ্ছা, এখন তুমি শোনো, এবার আসো, তাহলে আমার মৌলটা কি, এখানে মৌলটা কি, মৌলটা আমি এই যে এম নামক একটা মৌল, এখানে বলে দিছে 3টা পজিটিভ চার্জ আছে, এবং বলে দিছে এটার ভর সংখ্যা হচ্ছে 56, এটা হচ্ছে মৌল। আর মৌলটা আয়নটার সংকেত লিখতে হবে, তো সংকেতটা আমি কেমনে লিখবো,
তো আমি এখান থেকে দেখো লিখতে পারি না, এখান থেকে লিখতে পারি না যে ভাই তাহলে সুতরাং সুতরাং প্রোটন সংখ্যা কত, ধরি ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক্স, যদি ইলেকট্রন সংখ্যা এক্স হয় তাহলে তোমরা বলো তো সুতরাং প্রোটন সংখ্যা কত হবে, সুতরাং প্রোটন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা ধরে নিছি এক্স, তাহলে সুতরাং প্রোটন সংখ্যা কত হবে তোমরা বলো, দেখি পারো কিনা। প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দেখো প্রোটন সংখ্যা কেমনে বের করে, প্রোটন সংখ্যা জেড ইকুয়াল টু কি হবে বলো তো, প্রোটন সংখ্যা জেড ইকুয়াল টু কি হবে, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো প্রোটন সংখ্যা জেড ইকুয়াল টু কি হবে, আমরা সবাই প্রোটন সংখ্যা দেখো আমরা এইভাবে তুমি চিন্তা করো, এইভাবে চিন্তা করো, আমরা জানি ধরো এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে জেড, হ্যাঁ আমরা ধরে নিলাম প্রোটন সংখ্যা জেড, তো ইলেকট্রন সংখ্যা যদি এক্স হয় আমরা ইলেকট্রন সংখ্যা কেমনে বের করি তোমরা জানো, এখান থেকে দেখো, এটা এখান থেকে দেখো ইলেকট্রন সংখ্যা এক্স, তাহলে সুতরাং আমি বলতে পারি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা জানি কেমনে বের করে একটু তাকায়ও, ইলেকট্রন সংখ্যা জানি কেমনে বের করে, এই যে জেড, জেড দেখো কোন একটা জিনিসের ইলেকট্রন সংখ্যা কেমনে বের করে, প্রোটন সংখ্যা থেকে, প্রোটন সংখ্যা আমরা পড়ছি প্রোটন সংখ্যা থেকে যদি পজিটিভ থাকে ওটা বিয়োগ করে দিতে হয়, তাহলে এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে এটা বের করি, কেমনে করব, প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বিয়োগ করে দিব, প্রোটন সংখ্যা থেকে এই পজিটিভ চার্জটা বিয়োগ করে দিব, তো প্রোটন সংখ্যা থেকে, প্রোটন সংখ্যা হচ্ছে জেড, এখান থেকে পজিটিভ চার্জটা বিয়োগ করে দিব, তো পজিটিভ চার্জ কত +3, আমরা লিখবো হচ্ছে -3, আমরা লিখবো হচ্ছে -3, তো ধরে নিলাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক্স, তাহলে আমরা আবার জানি ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু কি, প্রোটন সংখ্যা থেকে +3 বিয়োগ করে দিলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, প্রোটন সংখ্যা থেকে +3 বিয়োগ করে দিলেই ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়, ফাইন, আরে সরি দাঁড়াও 1 মিনিট, ওকে 1টা মিনিট দাঁড়াও এটা একটু ঠিক করে নিই, ওকে তাহলে এবার আসো, এখন দেখো তাহলে ইলেকট্রন সংখ্যা আমি ধরছি কত এক্স, ইলেকট্রন সংখ্যা ধরছি এক্স, তাহলে ইকুয়াল টু কি হবে z-3, তাহলে এখান থেকে আমি লিখতে পারি আমাদের z ইকুয়াল টু কত হবে, এখান থেকে আমি লিখতে পারি আমাদের z ইকুয়াল টু হবে, z ইকুয়াল টু হবে x+3, z ইকুয়াল টু কত x+3, ওকে, তাহলে এবার দেখো আমি এইখান থেকে, আমাদের 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 ভাইয়া দেখো খুব সহজেই আমি কি পেয়ে গেলাম, আমাদের পারমাণবিক সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, মানে প্রোটন সংখ্যা কত সেটা পেয়ে গেলাম, ওকে, এবং আমি এখান থেকে আরো কি পেয়ে গেলাম দেখো, আমি এখান থেকে আরো পেয়ে গেলাম যে আমাদের z এর মান হচ্ছে x+3, মানে প্রোটন সংখ্যা হচ্ছে x+3, এটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, এটা মানে কি সংখ্যা আমরা লিখে রাখি প্রোটন সংখ্যা, ওকে, এটা বুঝতে পারছো সবাই আশা করি, আমি একদম এমনিতেই তোমরা উত্তর করে ফেলতে পারবে আয়নটা কি, বাট আমাকে শর্তগুলো ইউজ করে উত্তর করা লাগবে, শর্তগুলো ইউজ করে উত্তর করতে হবে, এই জন্য আমি এটা এখানে লিখতেছি তোমাদের, হ্যাঁ যেহেতু শর্তটা ইউজ করে উত্তর করা লাগবে তাই এইভাবে দিতেছি, তো যে প্রোটন সংখ্যা পাওয়া গেলাম, এখন তোমাকে বলছে আয়নটিতে নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, আয়নটির সংকেত লেখো, হ্যাঁ এখন নিউট্রন আবার আবার কি বলছে দেখো তো, আবার আমাকে বলছে আবার বলছে যে নিউট্রনের সংখ্যা কার থেকে বেশি বলো, নিউট্রনের সংখ্যা আমার এখানে বলে দিছে যে নিউট্রন সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, এত পার্সেন্ট বেশি, হ্যাঁ এখন তাহলে আমি সুতরাং আমি কি লিখতে পারি, সুতরাং আমি নিউট্রনের সংখ্যা কি লিখতে পারি বলতো, নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হবে ইলেকট্রনের সংখ্যা কত, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এক্স, ইলেকট্রনের সংখ্যা কত, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এক্স, তাই না, এখন এর থেকে 30.4% বেশি, তাহলে এর থেকে বেশি, বেশি মানে কি প্লাস, কত পার্সেন্ট বেশি, কার, এই ইলেকট্রনের এক্স এর 30.4% বেশি, কি বলছে নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, এখন নিউট্রনের সংখ্যা ইলেকট্রন অপেক্ষা 30.4% বেশি, তাহলে নিউট্রনের সংখ্যা কত হবে, ইলেকট্রনের সংখ্যার থেকে 30.4% বেশি, তাহলে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি বলছে তাই যোগ, ইলেকট্রনের সংখ্যার সাথে যোগ হবে কত পার্সেন্ট,
এই ইলেকট্রনের 30.4%। আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে এক্স প্লাস 0.304 এক্স। তার মানে এখান থেকে আমাদের কত আসবে 1.304 এক্স। এটা হচ্ছে আমাদের নিউট্রনের সংখ্যা। তাহলে দেখো আমি এখন আমার প্রোটনের সংখ্যা জানি, আমি এখন আমার নিউট্রনের সংখ্যা জানি। ঠিক আছে, এখন আমার প্রশ্নে দেখো নিউট্রনের সংখ্যা বের করে ফেললাম, প্রোটনের সংখ্যা বের করে ফেললাম। তো এবার তুমি খেয়াল করো আমার প্রশ্নে কি বলছে। বলছে যে প্রশ্ন মতে, আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলছে দেখো তো। প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাকে বলে দিছে যে ভর সংখ্যা হচ্ছে 56। তাহলে প্রশ্ন মতে ভর সংখ্যা 56। এখন ভর সংখ্যা হচ্ছে 56। তো তোমরা বলো তো ভাই ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। ওকে, তাহলে প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 56। তাহলে সুতরাং আমি কি বলতে পারি, প্রোটন সংখ্যা কত? ওই যে আমরা বের করছি x+3। নিউট্রন সংখ্যা আমরা কত বের করছি? 1.304 এক্স ইকুয়াল টু কত? 56, তাই না? এবার এখান থেকে আসো, আমি এখান থেকে লিখতে পারি, দেখো এরকম লিখতে পারি যে 2.304 এক্স ইকুয়াল টু আসবে 56 মাইনাস 3। সুতরাং এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কত? দেখো কোল ক্যালকুলেশন করে দেখবা এক্স এর মান আসবে 23। দেখো 53 রে ভাগ দিব হচ্ছে 2.304 দিয়ে, 23 আসবে। ইয়েস 23। তাহলে এক্স এর মান 23। তাহলে এখন আমি বলতে পারি সুতরাং, সুতরাং কি বলতে পারি আমি এখানে বলতে পারি সুতরাং, সুতরাং এক্স ইকুয়াল টু 23 মানে ইলেকট্রন। এক্স কারে ধরছিলা? এক্স ধরছিলা ইলেকট্রনকে। সুতরাং ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে কয়টা? 23টা। এখন ইলেকট্রন যদি 23টা থাকে, সুতরাং প্রোটন আছে কয়টা বলো তো? প্রোটন আছে কয়টা তোমরাই বলো। প্রোটন মানে কি? প্রোটন মানে তোমাদেরকে বলছিলাম x+3। তাহলে x+3 ইকুয়াল টু হচ্ছে 23 প্লাস 3 ইকুয়াল টু কত? 56, সরি 26, 26। এখন 26 কার? সুতরাং আয়নটির সংকেত কি হবে? আয়নটির সংকেত। সুতরাং আমরা যে আয়নটা বের করছি সে আয়নটার সংকেত কি হবে তোমরা সবাই পারবা। বা আয়নটার সংকেত কি হবে? আয়রনকে কার পারমাণবিক সংখ্যা 26, বা আয়রনের পারমাণবিক সংখ্যা 26। আয়রনের ভর সংখ্যা বলে দিচ্ছে 56, এর উপরে চার্জের পরিমাণ বলে দিচ্ছে 3 একক। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, আয়রন। ভেরি গুড, সবাই বুঝে গেছে আশা করি, সবাই বুঝে গেছে আশা করি। ঠিক আছে, এখন তোমরা বলতে পারতো যে ভাই এটা তো আমরা আরো সহজে করে ফেলতে পারতাম। আসলেই ভর সংখ্যা 56 এটা দেখেই বলে ফেলতে পারতাম, বাট তোমার যে পরীক্ষায় একদম এরকম জানা ভর সংখ্যা দিয়ে দিবে এরকম না, কন্ডিশন চেঞ্জ করে ভর সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, এখানে অন্য একটা ভর সংখ্যা দিতে পারতো। তো তখন তুমি কিভাবে করবে? তো আমার যে কন্ডিশনগুলো আছে এগুলোকে ইউজ করি আমাকে অঙ্কটা করা লাগবে, এগুলোকে ইউজ করেই আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আসেন। না, এই হচ্ছে ওভারঅল অঙ্কটা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ওভারঅল অঙ্ক। আমার মনে হয় কারোরই বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই অঙ্ক বুঝো না এমন কেউ আমার মনে হয় না আসো এখানে। ডান, দ্যাটস ইট, ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড। ওকে গাইস, ওকে গাইস, এমন কেউ কি আছো যে বুঝো নাই? থাকলে কমেন্ট করে দিবা। আয়রন, 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 গুড, অস্থির, অস্থির। তাহলে আমরা অনেকগুলো চমৎকার জিনিস শিখে গেলাম। ঠিক আছে, তো এবার আমরা এইখান থেকে আমাদের হচ্ছে এই আইসোটোপ, যতক্ষণ যে আইসোটোপ নিয়ে পড়লাম, এই আইসোটোপের ব্যবহার দেখব।
কি দেখবো? আইসোটোপের ব্যবহার। হ্যাঁ, এখন এই আইসোটোপের ব্যবহারটাও ওই যে আমি তোমাদেরকে বলছি যে ভাইয়া তোমার বইয়ের যত ইনফরমেশন আছে সব ভাইয়ার স্লাইডের মধ্যে থাকবে, তোমার বইয়ে যত ইনফরমেশন আছে সব ভাইয়ার স্লাইডের মধ্যে থাকবে। তো যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের জন্য এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিবা না তাদের জন্য এই দেখো সবুজ কালার এগুলো ইম্পর্টেন্ট, তাদের জন্য সবুজ কালার এগুলো ইম্পর্টেন্ট, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা বা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা। হ্যাঁ, যেমন আয়োডিন 131, আয়োডিনের 131 যে আইসোটোপটা আছে এটা টিউমারের অবস্থান ও আয়তন নির্ণয় করার জন্য এবং গলগণ্ড রোগ বা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসার জন্য আয়োডিন 131কে ব্যবহার করা হয়। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, যাদের গলগণ্ড রোগ আছে, তো তাদের জন্য কোনটা দেখো, গলগণ্ড রোগের জন্য এই দেখো গলগণ্ড রোগের ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করে বা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির রোধ করতে, ঠিক আছে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি রোধ করতে কোন কোন আয়োডিন ব্যবহার করে? আয়োডিন 131 ব্যবহার করে। ক্যান্সার চিকিৎসায় কোন কোন রেডিয়াম ব্যবহার করে? রেডিয়াম 226 ব্যবহার করে ক্যান্সার চিকিৎসাতে, ঠিক আছে। ইউরেনিয়াম 238 কোথায় ব্যবহার করে? পাথরের বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 238। কার্বন 14 ডেটিং দিয়ে কি করে? কার্বন 14 ডেটিং দিয়ে জীবাশ্মের বয়স তথা পৃথিবীর আনুমানিক বয়স নির্ণয় করা হয়। কোনো কিছুর বয়স, যে কোনো জিনিসের বয়স নির্ণয় করার ক্ষেত্রে দেখো না, বলে না যে একটা হাড় পাইছে এটা 2500 বছর পূর্বের, বলে না যে একটা হাড় পাইছি এটা 2500 বছর পূর্বের, বা একটা কঙ্কাল পাওয়া গেছে, ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে 50,000 বছর পূর্বের। প্রায় সময় দেখবা তোমরা টিভিতে, নিউজে বা ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখো, তাই না? তারপরে ধরো যখন কুরআন একটা পাথর পাইছে, হ্যাঁ, বলে যে এই পাথরটা প্রায় 3000 বছর পূর্বের। তো এই যে কত হাজার বছর পূর্বে, এগুলো কিভাবে নির্ণয় করে? এগুলো হচ্ছে কার্বন 14 ডেটিং এর মাধ্যমে করে। আর কার্বন 14 ডেটিং এর মাধ্যমে কিভাবে বয়স নির্ধারণ করে, এটা একটা আলাদা ইন্টারেস্টিং টপিক, এগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো যাবে বা আলাদা একটা লেকচার দেওয়া যাবে তোমাদেরকে, এটা আলাদা টপিক, এটা তোমাদের নাই, ঠিক আছে। তো হোয়াট এভার, তো তোমরা এখান থেকে এগুলো রিডিং পড়বা, অ্যাটলিস্ট সবাই একবার দুইবার করে রিডিং পড়বা। যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, তারা কেবল সবুজ কালারের গুলা একটু ভালো মতো পড়বা। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তারা সবগুলোই তোমাদের মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। সো তুমি যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিবা তোমাকে মুখস্থ করতে হবে অনেক কিছু, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। তো আমরা এবার এখান থেকে আসে আমাদের বিগত বছরে কিছু এমসিকিউ সলভ করি, চলো। যে টপিকটা পড়লাম আজকের টপিক থেকে, বলছে কোন সেটটি পরস্পরের আইসোটোন? কোন সেটটি পরস্পরের আইসোটোন? টোন মানে কি? কোনটাতে নিউট্রন সংখ্যা সেম। কোথায় নিউট্রন সংখ্যা সেম? দেখো তো ভাইয়া, কোন জায়গাতে আমাদের নিউট্রন সংখ্যা সেম থাকবে? তুমি দেখো তো কোথায় আমাদের নিউট্রন সংখ্যা সেম। দেখো এইখানে আছে 15 আর 31, তাহলে এটা 16 আর এখানে আছে 17। ওকে, এখানে 16, এখানে 16, এই হচ্ছে উত্তর। সিলিকন 14 আর 30, সালফার 16 আর 32, এটা হচ্ছে আমাদের হচ্ছে আইসোটোন। দেখো এটা দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। এ আমাকে নিউট্রন সংখ্যা সমান কোথায় বের করতে বলছে, তো আমরা প্রত্যেকটা নিউট্রন সংখ্যা বের করব, বের করে আমরা চেক দিয়ে ফেলবো, তাহলে এ হবে আমাদের উত্তর। চলো তারপরটা, কোন আইসোটোনের উদাহরণ? কোনটি আইসোটোনের উদাহরণ? এখানে কোনটা আমাদের আইসোটোন তোমাকে বের করতে বলছে, কোনটা আমাদের আইসোটোন তোমাকে বের করতে বলছে। তো আইসোটোন মানে কি? আইসোটোন মানে কোথায় আমাদের নিউট্রন সংখ্যা সমান, কোথায় আমাদের নিউট্রন সংখ্যা সমান। তো দেখো প্রথমেই তুমি এখানে খেয়াল করো, 16 আর 36, তার মানে এখানে 20টা আছে, 37 আর 17 এখানে 20টা আছে, 39 আর 19 এখানেও 20টা আছে। তাহলে অ্যান্সার হবে আমাদের বি, যেটা আমাদের ময়মনসিংহ বোর্ডে আসছে। অ্যান্সার হবে বি, ময়মনসিংহ বোর্ডে আসছে। নিচের কোনটি আইসোটোন? তারপরেরটা, আচ্ছা তারপরেরটাতে যাই, বলছে সিলিকন 14 আর এখানে হচ্ছে 30, ফসফরাস 15 আর হচ্ছে 31, আর সালফার 16 আর হচ্ছে 32। তাহলে বুঝতেই পারতেছ যে মৌলগুলা ভিন্ন। এভাবে চিন্তা করো, মৌলগুলা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন। তাহলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? আইসোটোন। এইভাবে চিন্তা করা যায়, যেগুলো হচ্ছে আমাদের আইসোটোন, ঠিক আছে। ওকে, তুমি বের করে দেখো প্রত্যেকটারই নিউট্রন সংখ্যা সেম। এটাতে নিউট্রন কয়টা? 16টা। এখানে নিউট্রন কয়টা? 16টা। এখানেও নিউট্রন কয়টা? 16টা। সো যেহেতু প্রত্যেকের নিউট্রন সংখ্যা সেম, সেটা হচ্ছে পরস্পরের আইসোটোন। আইসোটোনের উদাহরণ নিচের কোনটি? আশা করি সবাই পারবা। আইসোটোনের নিউট্রন নিচের কোনটি? যেমন এখানে 13 আর 6, তাহলে 7টা, এখানে হচ্ছে 9টা, হইল না এটা। এখানে হচ্ছে 8টা, এখানেও 8টা। সো এই হবে উত্তর। দেখো 6, 14, 8, 16, 6, 14 নিউট্রন সংখ্যা 8টা, 8, 16 নিউট্রন সংখ্যা 8টা। তো নিচের কোনটি আইসোটোনের উদাহরণ বলছে? অ্যান্সার হবে এ। দেখো আমার মনে হয় তোমরা সবাই পারছো,
কোনো সমস্যা কি? ওকে, ক্লাস কি ঠিক আছে? ওকে, ক্লাস ঠিক আছে আমার মনে হয়। হ্যাঁ, চলো তারপরটাতে যাই। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে কি বলে? দেখো, ভর সংখ্যা একই বলছে, যাদের ভর সংখ্যা একই তাদেরকে বলা হয় আইসোবার। কি বলে? আইসোবার। ঠিক আছে, ঢাকা বোর্ড 2021 সালে আসছে, খেয়াল করো। তারপরে কোন সেটের ইলেকট্রন সংখ্যা সমান? ইলেকট্রন সংখ্যা কাদের সমান? ঠিক আছে, কাদের ইলেকট্রন সংখ্যা সমান এটাকে বের করতে বলছে আমাকে। তো পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে কে প্লাস পটাশিয়াম, দেখো কোনটার ইলেকট্রন সংখ্যা সমান। এখানে দেখো এটার ইলেকট্রন সংখ্যা কয়টা? পটাশিয়ামের হচ্ছে 19 পারমাণবিক সংখ্যা, আমাদের পটাশিয়ামের 19, এক বিয়োগ গেলে এটা হবে আমাদের 18টা। ক্যালসিয়ামের কয়টা দেখো তো? 18টা। ওকে, 18টা। স্ক্যান্ডিনিয়ামের কত? আমাদের 21, থেকে 3 গেলে 18টা। ক্লোরাইডের কত দেখো তো? ইলেকট্রন সংখ্যা 17 যোগ 1 তাহলে 18। তাহলে নিচের অপশন হচ্ছে ডি। বাকি একটারও কিন্তু আমাদের দেখবা সবগুলো ইলেকট্রন সংখ্যা সমান না। যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলি কি বলতো? তাদেরকে আমরা বলি আমাদের আইসোটোন। যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। চলো তারপরটাতে যাই। নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? আগেরটা কোথায় আসছিল? এটা দিনাজপুর বোর্ডে আসছিল। তারপরটা কোথায় আসছে? সিকেরুয়েটে আসছে 2022-23 সালে। দেখো 2022-23 সালে আমাদের সিকেরুয়েটে এই প্রশ্নটা আসছে। ওকে, 2022-23 সালে সিকেরুয়েটে আমাদের এই প্রশ্নটা আসছে। দেখো তোমরা নিজেরাই এখন উত্তর করতে পারবা ইনশাল্লাহ, এগুলা তোমরা নিজেরাই উত্তর করতে পারবা। 2022-23 সালে সিকেরুয়েটে এই প্রশ্নটা আসছে। বলছে নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? সমান সংখ্যক ইলেকট্রন আছে কোথায় আমাদের? কোন জোড়া অণুতে আচ্ছা দুইবার এসে গেছে, সমান সংখ্যক ইলেকট্রন আছে। তো কোথায় সমান সংখ্যক ইলেকট্রন আছে খুঁজে বের করো। কার্বনে ইলেকট্রন কয়টা? 6টা। অক্সিজেনে কয়টা? 8টা। নাইট্রোজেনে দেখো তো কয়টা? 7 ইন্টু কত? 2। তাহলে এবার দেখো তো এখানে কয়টা? 8 আর 6 14। এখানেও কত? 7 দুগুণা কত? 14। এখানে দেখো নাইট্রোজেনে খেয়াল করো 7 ইন্টু 2, আর এখানে ইলেকট্রন কত? 7 যোগ 8 সমান না। অক্সিজেনে কত? 8 ইন্টু 2, এটা কত? 7 ইন্টু 2। এখানে দেখো অক্সিজেনে 8 ইন্টু 2 16টা। কার্বনের কয়টা? 6টা। অক্সিজেনের কয়টা? 8টা। তাহলে 8 এর 6 14টা। দেখো একমাত্র কোথায় সমান আছে? এই যে এ, দেখো সিকেরুয়েটে আসছে। এরা কিন্তু পরস্পরের আইসো স্টার, এরা কিন্তু পরস্পরের আইসো স্টারও বলা যায়। কেন বলো তো আইসো স্টার বলা যায় এদেরকে ভাইয়া? এদেরকে বলো তো ভাইয়া কেন আইসো স্টার বলা যায়? সবাই উত্তর করো, বলো তো এদেরকে কেন আইসো স্টারও বলা যায়? কারণ পরমাণুর সংখ্যাও সমান, 2টা করে পরমাণু আছে, সো পরমাণুর সংখ্যাও যেহেতু সমান সেটা হবে উত্তর। চলো আমরা তার পরেরটাতে যাই। কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2022-23 সালে। ওকে, দেখো এটা তোমরা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 সালে আসছে। দেখো কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন, কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন কয়টা আছে? কার্বনের আছে 6টা ইলেকট্রন। অক্সিজেনের আছে কয়টা? 6 দুগুণ 8টা ইন্টু হচ্ছে 2, তাহলে আসতেছে কত? 16 আর 6 22টা আসতেছে। এখন এটা সম ইলেকট্রন বিশিষ্ট যৌগ কোনটা আমরা একটু দেখি। একটু খেয়াল করো, এখানে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? 7টা। অক্সিজেনের কয়টা বলো তো ভাইরা? 8টা। আর দেখো একটা মাইনাস চার্জ আছে -1, এটাকে আমরা প্লাস করে দিতে হবে। ইলেকট্রন বের করার সময় মাইনাস থাকলে প্লাস করতে হয়। অক্সিজেনে দেখো 8 ইন্টু 3 যোগ হচ্ছে 1। সিএলওতে দেখো ক্লোরিনের ইলেকট্রন কয়টা? 17টা। অক্সিজেনের কয়টা? 8টা, মাইনাস আছে 1। এবার দেখো নাইট্রোজেন ইলেকট্রন আছে 7টা ইন্টু হচ্ছে 3 যোগ হচ্ছে 1, তাহলে এখানে আসতেছে 22টা। এখানেও 22টা, এখানেও 22টা। তাহলে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটা হইলো N3-। দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এবং এটাও কিন্তু আইসো স্টার। কেন বলতো? এখানে 3টা আছে পরমাণু, এখানেও 3টা পরমাণু আছে, তো এগুলা কিন্তু আমাদের আইসো স্টার। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমার মনে হয় এখন এই ধরনের যত কোশ্চেন আছে সবগুলা পারবা। এটা ঢাকা ইউনিভার্সিটি 2001-এ আসছে। কোন সিটির আয়নসমূহ সম ইলেকট্রনিক? নিজেরা করবা। ওকে, এটা নিজেরা ট্রাই করবো। তারপরটাতে যাই। সাস্টে আসছে 14-15 সালে, যার যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছে 2017-18 সালে। এই আয়নগুলির মধ্যে কি ধরনের মিল আছে? নিজেরা ট্রাই করব।
নিজেরা ট্রাই করব, ঠিক আছে? এগুলা সবগুলা কি, এগুলা সম ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট, সবগুলো ইলেকট্রন সংখ্যা সমান। এটা কি করব, তুমি করে দেখো, সবগুলো ইলেকট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রিক। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে আসছে 2018-19 সেশনে, কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান, কোনটার ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান ট্রাই বাই করো। ইলেকট্রন সংখ্যাও সমান বলছে, নিউট্রন সংখ্যাও সমান বলছে, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যাও সমান, নিউট্রন সংখ্যাও সমান, এটা বের করতে বলছে। কোনটার কোন আয়নে কোন পরমাণু আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। তুমি দেখো এখানে কয়টা, তুমি দেখো এই যে অক্সিজেন 8 18, এখানে নিউট্রন কয়টা, দেখো নিউট্রন হচ্ছে 10টা, ইলেকট্রন কয়টা তুমি বের করে দেখো, 8 যোগ 2 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান, ডি হবে উত্তর, ডি হবে উত্তর। বাকি কোনোটারই দেখবা এটা মিলবে না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। চলো তারপরটাতে যাই। এটা দেখো কতবার আসছে, এরা দুজন পরস্পরের কি, এরা দুজন পরস্পরের আইসোটোন। আইসোটোন দেখো কত লক্ষবার আসছে, লক্ষ কোটি বার আসছে, এটা দেখো লক্ষ লক্ষ বার আসছে, ডিউকতে আসছে, বিজ্ঞান বহুতবার আসছে। এরা পরস্পর আইসোটোন, এদের নিউট্রন সংখ্যা সমান। চলো তারপরটাতে যাই। আইসোটোনের উদাহরণ নিচের কোনটি, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, কত জায়গায় আসছে তোমরা নিজেরাই পারবা। এই যেটা হচ্ছে আইসোটোনের উদাহরণ, ফসফরাস 1531, সালফার 1632, দুইটাতেই নিউট্রন সংখ্যা সমান। দেখছো? তো আমাদের বিগত বছরের বোর্ডে যত প্রশ্ন আসছে, ইউনিভার্সিটিতে যত প্রশ্ন আসছে, সবই আমরা দেখে বলতেছি, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটিতে দেখছো কতবার আসছে এগুলা। নিজের আইসোটোপ গুলোর মধ্যে ভিন্ন থাকে, একটি মৌলের আইসোটোপ গুলোর মধ্যে কি ভিন্ন থাকে, আইসোটোপের মধ্যে কি ভিন্ন থাকে, প্রোটন সংখ্যা ভিন্ন থাকে, নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। আইসোটোপের মধ্যে কি ভিন্ন, প্রোটন সংখ্যা। আইসোটোপের মধ্যে কি ভিন্ন, একই সংখ্যক প্রোটন, একই সংখ্যক প্রোটন। তাহলে আমাদের প্রোটন সংখ্যা সেম থাকে, অ্যাটমিক নাম্বার সেম থাকে, ইলেকট্রন সেম থাকে, নাম্বার অফ নিউট্রন ভিন্ন থাকে, এই সবগুলো সেম থাকে। ওকে, প্রোটন সংখ্যা সেম মানে অ্যাটমিক নাম্বারও সেম। তারপরে যেসব পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? তোমরা বলো। ভর সংখ্যা একই তার মানে সেম ভর, মানে আইসো ভর, তার মানে কি বলে? আইসোবার, আইসোবার, ঠিক আছে? মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে লক্ষ লক্ষ বার। যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন, তাদেরকে বলা হয় আইসোটোন, ঠিক আছে? ডান। যত কোশ্চেন আসে সব সলভ করব। নিচের নিউক্লিয়াস ত্রয়ের মধ্যে কোনগুলো আইসোটোনিক, এটা চুয়েটে আসছে 2017-18 সালে। কোনগুলা আইসোটোনিক মানে কোনগুলোর নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করো, কার্বন 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের হচ্ছে 8। তুমি খেয়াল করো এখানে আমাদের কয়টা নিউট্রন আছে, দেখো তো, নিউট্রন আছে 8টা। এখানে দেখো কয়টা নিউট্রন আছে, 8টা। এখানেও দেখো কয়টা নিউট্রন আছে, 8টা। তার মানে এই যে ডি হবে উত্তর, ডি হবে উত্তর। প্রত্যেকটাতেই আমাদের 8টা করে নিউট্রন আছে, 8টা করে নিউট্রন আছে। যেমন এগুলো একটাও হবে না, কেমনে হবে না? তুমি দেখো প্রত্যেকের, দেখো এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ইউরেনিয়াম ইউরেনিয়াম ইউরেনিয়াম, আর্গন আর্গন আর্গন। তার মানে এরা সবাই কি, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে আইসোটোপ, এরা হচ্ছে আইসোটোপ। কেন? কারণ একই মৌল, মৌল যদি সেম হয় তাহলে আইসোটোপ, কোনো কথা নাই। মৌল সেম হইলে কি আইসোটোপ, তাই না? আমরা জানি একই মৌল হইলে সবই আইসোটোপ। চলো তারপরেরটাতে যাই। বুটেক্সে আসছে, যশোর ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। গলগণ্ড রোগের চিকিৎসায় নিচের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? যদি না পারো এটা, সি আয়োডিন 131। আয়োডিনের কোন আইসোটোপ গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? আয়োডিন 131, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আইসো রিলেটেড যত রাশিমালা ছিল খুব ভালো করে প্রত্যেকটা রাশিমালা আমরা বেসিক ধরে ধরে পড়ছি, যত ভ্যারিয়েশন আছে এখান থেকে সব আমরা দেখছি। এবং একই সাথে এখান থেকে বিগত বছরে বোর্ডে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, মেডিকেল ইউনিভার্সিটিতে এবং অন্যান্য ভার্সিটিতে যত প্রশ্ন আসছে সব দেখে ফেলছি। তো আশা করি প্রত্যেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দিন তোমাদেরকে আরো মজার মজার জিনিস নিয়ে আলোচনা করব। অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ নিয়ে আলোচনা করব। তারপরে মানে গ্রাম পারমাণবিক ইউনিট কোনটা, ঠিক আছে, কোনটা কি, এএমইউ কি, গ্রাম পারমাণবিক ইউনিট কি, তারপরে হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ইউনিট কি, রিলেটিভ অ্যাটমিক মাস কি, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করব। তারপরে ভর ত্রুটি নিয়ে আলোচনা করব, তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব। এগুলো সব আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ,
বিদায়। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে একটা ফাটাফাটি ক্লাস হবে, এবং সবাই আজকের ক্লাস বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাবা। কারো কোনো জায়গায় যদি কনফিউশন থাকে অবশ্যই তোমরা তোমাদের ডিসকাশন গ্রুপে জানাবা, এবং এই ক্লাসগুলোর যে নোট এগুলো আমাদের বন্ধু পাঠশালা গ্রুপে এবং ভাইয়ার যে একটা গ্রুপ আছে হাউস অফ কেমিস্ট্রি গ্রুপের মধ্যে অ্যাড করবা। ঠিক আছে, সবাই পোস্ট করে দিবা নোটগুলো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।